কি অদ্ভুত এই জীবন, তাই না? পুরো এশিয়া কাঁপছে আমার ইশারায়। ব্যাংকে হাজার কোটি টাকার ব্যালেন্স, এই লিমিটেড এডিশন রোলস রয়েলস, অথচ দিন শেষে আমি পৃথিবীর সবচেয়ে একাকী একজন মানুষ। এই টাকার পাহাড়, এই বিলাসবহুল জীবন, এসব তো আমি কখনোই চাইনি। আমি তো শুধু একটা সাধারণ শান্তির জীবন চেয়েছিলাম, যেখানে অন্তত মানুষের হাসির পেছনে কোনো লুকানো স্বার্থ থাকবে না। কর্পোরেট দুনিয়ার এই মিথ্যে ধোঁকা আর মুখোশ পরা মানুষগুলোকে দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। সবাই শুধু নয়ন সিকান্দারের পাওয়ার আর টাকাকে সালাম দেয়, কিন্তু এই দামি সুটের নিচে রোজ দম বন্ধ হয়ে আসা মানুষটার খবর কেউ রাখে না। মাঝে মাঝে ইচ্ছে করে এই চলন্ত গাড়িটা নিয়ে এমন কোনো অচেনা শহরের চিরতরে হারিয়ে যাই, যেখানে কেউ আমাকে চিনবে না, যেখানে আমার টাকার কোনো দাম থাকবে না। আমি শুধু আমি হয়ে বাঁচতে পারবো, একদম সাধারণ একটা মানুষ হয়ে। রাত ঠিক 2:30। ঢাকার গুলশান এভিনিউয়ের ফাঁকা রাস্তা ছেড়ে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে একটি কালো রঙের লিমিটেড এডিশন রোলস রয়েস। তুমুল বৃষ্টিতে চারপাশের সবকিছু ঝাপসা দেখাচ্ছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে নয়ন, বয়স 87 কোঠায়, পরনে দামি আরমানি স্যুট। দেশের সবচেয়ে বড় বিলিয়নার হলেও আজ তার চোখে মুখে একরাশ শূন্যতা আর ক্লান্তি। হঠাৎ গাড়ির হেডলাইটের তীব্র আলোয় নয়ন দেখল বৃষ্টির মধ্যে টলতে টলতে একটি মেয়ে রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে। নয়ন কষে ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে বিকট শব্দ তুলে গাড়িটা মেয়েটির একদম গা ঘেঁষে থেমে গেল। নয়ন দ্রুত দরজা খুলে বৃষ্টিতে ভিজেই বাইরে বেরিয়ে এলো। কি সমস্যা আপনার? চোখে পকেটে নিয়ে হাঁটেন? মরার জন্য এত বড় ঢাকা শহরে আর কোনো জায়গা পেলেন না? আমার গাড়ির সামনে কেন আসতে হলো? জানেন, আমি ব্রেক না করলে এতক্ষণে আপনার শরীরের রাস্তার সাথে মিশে যেত। তো ব্রেক কেন করলে? কে বলেছিল তোমাকে ব্রেক করতে? হ্যাঁ, তোমরা বড়লোকরা তো ঠিকমতো গাড়িও চালাতে পারো না। মারতে যখন পারলে না, তখন এত চেল্লাচ্ছ কেন? হ্যাঁ, আমাকে মেরেই ফেলতে পারতে। আমি তো মরতেই চেয়েছিলাম। আমার বেঁচে থেকে কি লাভ বলো? যে বাবা জন্ম দিয়েছে সে টাকার জন্য আমাকে একটা 60 বছরের বুড়োর বিছানায় পাঠিয়ে দিচ্ছিল, আর আমার মা, সৎ মা, হাসছিল। জানো, সে বলেছিল আমার রূপ নাকি কোটি টাকার সম্পদ, তাই তো বেচতে চেয়েছিল। তোমরা সবাই বেঈমান, এই দুনিয়ায় সব মানুষ বেঈমান। দেখুন ম্যাডাম, আপনার পারিবারিক সমস্যা শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আপনি অতিরিক্ত নেশা করেছেন। এই মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে এমন মাতলামো করাটা কোনো সুস্থ মানুষের কাজ নয়। ফুটপাতে গিয়ে দাঁড়ান, আমি গাড়ি ঘোরাবো। আর হ্যাঁ, এই দুনিয়ায় কেউ কারো আপন হয় না। এরা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনার জন্যই ভালো। সরুন সামনে থেকে। সরব? কোথায় যাব আমি? ওই নরকে, যেখানে আমার নিজের বলতে কেউ নেই। তুমি বলছো দুনিয়ায় কেউ আপন হয় না? তুমি তো জ্ঞান দিচ্ছ। তুমি কে? হ্যাঁ হ্যাঁ, তুমিও তো সেই বেঈমানদেরই একজন। তোমাদের মতো দামি স্যুট পরা মানুষদের আমি খুব ভালো করে চিনি। টাকার গরমে তোমরা মনে করো পুরো দুনিয়াটা তোমাদের কেনা, কিন্তু জানো এই বৃষ্টির পানি শরীরের নোংরা ধুয়ে দেয় ঠিকই, কিন্তু তোমাদের ভিতরে পাপগুলো ধুতে পারে না। তুমি আমাকে বাঁচাবে না? হ্যাঁ, আমাকে একটুখানি আশ্রয় দিবে না? আল্লাহর কসম, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। ওরা আমাকে ছিঁড়ে খাবে। প্লিজ আমাকে একটু নিয়ে যাও না এখান থেকে। আপনি ভুল বকছেন, আমি আপনাকে চিনি না। আপনি আমার গাড়ির সামনে থেকে না সরলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আমার সব জামালা জড়ানোর কোনো শখ নেই। হাত ছাড়ুন আমার শার্টের কলার থেকে। পুলিশ? ডাকো পুলিশ, দেখি কোন পুলিশ আমাকে ওই বুড়োর কাছে ফেরত পাঠায়। আমার না খুব খুব শীত করছে, খুব খুব শীত করছে গো। আমার কেউ নেই, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কি দেখতে খুব খারাপ? আমার তো কিচ্ছু নেই। আর মেহের কথা বলতে বলতে নেশার ঘরে আর দাঁড়িয়ে থাকতে পারল না।
সোজা নয়নের বুকের ওপর আছড়ে পড়ল। মেয়েটির অসহায় কান্না আর ভেজা শরীরের কাঁপুনি নয়নের ভেতরের জমাট বাঁধা একাকিত্বে যেন একটা জোরে ধাক্কা দিল। নয়ন বাধ্য হয়ে মেয়েটিকে পাজাকোলা করে তুলে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। গাড়ির হিটার অন করে সে নিজেও পেছনের সিটে বসলো তাকে সামলানোর জন্য। উফ, কি সুন্দর গরম এই জায়গাটা। বাহিরের দুনিয়াটা বড্ড ঠান্ডা, জানো, মানুষের মনগুলোর মতোই ঠান্ডা। তুমি খুব ভালো, তুমি আমাকে ফেলে দাওনি। সবাই তো আমাকে শুধু ব্যবহার করতে চায়। তুমি কি আমাকে একটা রাত একটু শান্তিতে ঘুমাতে দেবে? আমাকে এই পৃথিবীর সব কষ্ট ভুলিয়ে দাও না, পারবে না? আমাকে শুধু আজকের রাতটা দাও, আমি কাল সকালে আর তোমাকে বিরক্ত করব না। আপনি লিমিট ক্রস করছেন ম্যাডাম, দূরে বসুন, নিজেকে সামলান। আমি আপনাকে কোনো সেফ জায়গায় ড্রপ করে দিচ্ছি। আপনি নেশার করে আছেন, কাল সকালে এই রাতের জন্য আপনি নিজেই অনুশোচনা করবেন, তখন আমাকে দোষ দিলেও কোনো লাভ হবে না। আমি কিন্তু ভালো মানুষ নই। আমার ভালো মানুষ চাইও না, আমার একটা সত্যি মানুষ চাই, যে অন্তত একটা রাতের জন্য আমাকে নিজের মনে করবে। তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন? আমার বুকের ভিতরে আগুনটা তুমি দেখতে পাচ্ছ না? আমাকে একটু ছুঁয়ে দেখো না প্লিজ। মেহের আর কোনো উত্তরের অপেক্ষা না করে তার আগ্রাসী ঠোঁট ডুবিয়ে দিল নয়নের ঠোঁটে। নয়ন নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেও পারল না। মেহেরের নেশাগ্রস্ত জেদ আর আগোছালো স্পর্শ আর নয়নের ভেতরের চাপা শূন্যতা মিলেমিশে একাকার হয়ে গেল। গাড়ির জানালার কাঁচগুলো বৃষ্টির ঝাপটায় ঝাপসা হয়ে এলো, আর সিটের ওপর তারা হারিয়ে গেল এক আদিম নেশায়। ভোরের আলো ফোটার ঠিক আগে আগে মেহের গভীর ঘুমে তলিয়ে যায়। নয়ন তার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের গায়ের ব্লেজারটা মেহেরের গায়ে জড়িয়ে দিয়ে নিঃশব্দে গাড়ি থেকে নেমে চিরতরে নিখোঁজ হয়ে যায়। এরপর কেটে যায় দীর্ঘ 6টি বছর। 6 বছর পর ধানমন্ডি 15 নম্বরের ফুটপাতে একটি ছোট্ট ভ্যানে দাঁড়িয়ে কাপকেক আর পেস্ট্রি বিক্রি করছে এক যুবক। পরনে সস্তা চেক শার্ট, হাতায় ময়লা। হঠাৎ ভিড় ঠেলে একটি মেয়ে এসে দাঁড়ালো ভ্যানের একদম সামনে। তার সাথে 6 বছরের একটি ছোট্ট মেয়ে, যার নাম মিমি। মেয়েটির হাতে অর্ধেক খাওয়া একটা ললিপপ। মেহের এক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে আছে, তার চোখে যেন আগ্নেয়গিরির আগুন। নয়ন কাস্টমারকে কেক দিতে গিয়ে মাথা তুলে স্তব্ধ হয়ে গেল। এই যে মামা, তুমি কি আমার বাপ? দেখতে তো পুরো ফুকারির মতো লাগছে, চুলগুলো উস্কো খুস্কো, ছাদটাও ছিঁড়া। মামুনি চয়েসে তো খারাপ কেন? আল্লাহ মামুন। ও মামা, তোমার কি এক কেক পয়সা পেট চলে, নাকি রাস্তার মোড়ে বৈশা ভিক্ষাও করো পাঁচ টাইম? বাপ মানে কি বলছো তুমি বিচ্ছি? কার বাপ? কে বাপ? আমি তো সামান্য একজন কেক বিক্রেতা। ভাই, আপনারা কেক নেবেন? না নিলে একটু সাইড দেন, কাস্টমার আসছে। আর পিচ্ছি, তুমি ভুল মানুষকে ভাব রাখছো মনে হয়। চিনবি কিভাবে? বড় লোকদের তো স্মৃতিশক্তি খুব দুর্বল হয়। 6 বছর আগে মাঝরাতে গাড়ির ভিতরে হিরোগিরি দেখিয়ে সকালবেলা লেজ গুটিয়ে পালানোর সময় মনে ছিল না? আর এখন রাস্তায় দাঁড়িয়ে ফকির সেজে কেক বেচছিস? তোর নাটক আমি আজ বের করছি। তোর ওই জ্যাকেটটা আজও আমার কাছে সযত্নে রাখা আছে, যেটার পকেটে তোর নাম লেখা ছিল। নয়, খুব তো বড় বড় কথা বলেছিলি সেই দিন রাতে, যে দুনিয়ার কেউ আপন হয় না। তুই তো প্রমাণ করে দিয়েছিস যে তুই কত বড় বেঈমান। ম্যাডাম, আপনি আমাকে তুই তুকারি করছেন কেন? আমি একজন সামান্য কেক বিক্রেতা, আমি দিন আনি দিন খাই। আপনি বোধহয় সত্যি ভুল মানুষকে ধরেছেন। আমি জীবনে কোনো বড় গাড়িতে উঠিনি, আর জ্যাকেট পরার মতো টাকাও আমার নেই। মানুষজন দেখছে, প্লিজ এখানে সিক্রেট করবেন না। মানুষ তো দেখবেই তুই আমার জীবনটা কিভাবে তছনছ করেছিস, সেটা আমি পুরো ঢাকাবাসীকে ডেকে দেখাবো। চোরের মার বড় গলা। তুই জানিস ওই 6টা বছর আমাকে কি কি সহ্য করতে হয়েছে? আমার নিজের বাবা আমাকে কুকুরের মতো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সমাজ আমাকে বেশ্যা বলেছে। আমি অন্যের বাড়িতে কাজ করে রক্ত বেচে এই মেয়েটাকে বড় করেছি, আর তুই এখানে আরামসে কেক বেচছিস। আজ আমি তোর এই কেকের ভ্যান ভেঙে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব।
যদি তুই অস্বীকার করিস। আহা বাপ, মিথ্যা বলো কেন? মামনি তো ঠিকই কইতেছে, তুমি সেই কালপ্রিট বাপ। ব্যাপার না, তুমি ফকির তো কি হইছে? আমার পটলুর বাপ তো পুলিশ, সে অনেক ঘুষ খায়। তুমি তো তাও হালাল রুচি দিয়ে কেক বেছো। তুমি স্বীকার কইরে না বাপ। আমি স্কুলে গিয়া পল্টুরে দেখামো যে আমারও একটা আস্ত বাপ আছে। আর শোনো, আমাকে কিন্তু প্রতিদিন ফ্রিতে ব্লুবেরি কেক খাওয়াইতে হইব, তাহলে আমি মামুনের বইলা তোমার পানিশমেন্ট কমাই দিব মনে। প্লিজ তুমি চুপ করো তো, বড়দের কথার মাঝে কথা বলো না। আর ম্যাডাম দেখুন, আমি আসলে বুঝতে পারছেন না আপনি কি বলছেন। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক আগে, আমি অনেক কিছু ভুলে গেছি, আমার সত্যি কিছু মনে নেই। আপনি প্লিজ শান্ত হন। রাস্তায় এভাবে চিল্লাচিল্লি করলে তো কোনো সমাধান হবে না। ন্যাকামি করবি না। অ্যাক্সিডেন্ট হয়েছিল তোর? আমার তো পুরো জীবনটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোর জন্য। তুই ভাবছিস আমি তোকে ছেড়ে দেব? আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আয় আমার সাথে। মেহের আর কোনো কথা না বলে হঠাৎ হাত বাড়িয়ে ভ্যানের সামনে দিয়ে নয়নের ডান কানটা শক্ত করে চেপে ধরল। এরপর নয়নকে টানতে টানতে ফুটপাত থেকে একটা নিরিবিলি গলির দিকে নিয়ে যেতে লাগলো। আহ উফ, কি করছেন ম্যাডাম? কান ছাড়ুন, ব্যথা লাগছে তো। আমি তো বললাম আমার কিছু মনে নেই। আপনি এভাবে রাস্তার মাঝে আমার কান ধরতে পারেন না? আমার ইজ্জত আছে না একটা? ব্যথা লাগছে না? আমার যে গত 6টা বছর ধরে বুকে ব্যথা লাগে, তখন তুই কোথায় ছিলি রে ফকিরের বাচ্চা? তোর ইজ্জত আমি আজ জুতো দিয়ে পেটাবো। তুই জানিস একটা কুমারী মায়ের জীবন এই সমাজে কেমন হয়? তুই জানিস আমার সৎ মা আমাকে কি বলে ডাকে? এখন এই নে তোর পাপের ফসল। ভালো করে আমার মেয়ের মুখের দিকে তাকা। নাক চোখ ওই ফাজিল মার্কা হাসি সব তোর কার্বন কপি। এটা তোরই মেয়ে। অস্বীকার করার চেষ্টা করবি তো তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো এই ধানবন্ডির লেকে। ইয়ে, মামনি বাপ রে কান ধরে টানতিছে। বাপ, তুমি কিন্তু মামনির লগে বেশি তাড়ামি করো না। মামনি রায়গা গেলে কিন্তু একদম চান্দি ফাটাইয়া দেয়। তুমি চুপচাপ মায়না নাও যে তুমি আমার বাপ, তাহলে আমরা 3জন মিললে সুন্দর একটা ফ্যামিলি বানামু। আমি কেক খামু, তুমি কেক বানাইবা, আর মামনি আমাকে 2 গানো বকা দিবে। পুরাই সিনেমার মতো লাগবো। দেখুন, আপনার গায়ে হাত তোলা ঠিক হচ্ছে না। আমি চাইলে কিন্তু পুলিশ রাখতে পারি, আমি গরিব হতে পারি, কিন্তু আপনি এভাবে আমাকে হ্যারাস করতে পারেন না। আর আমার মেয়ে, আপনি শিওর? মানে ওই রাতের পর তো আপনিও অন্য কারোর সাথে? মুখ সামলে কথা বলবি নয়ন। আমি রাস্তার মেয়ে নই। পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল সেই দিন তোর গাড়িতে উঠতে। আর তুই সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে একা ফেলে পালিয়েছিলি। আমি আর কোনোদিন কোনো পুরুষের ছায়াও মারাইনি। তুই আমার মেয়ের দিকে আঙ্গুল তুললে আমি তোর আঙ্গুল কেটে নেব। আজ থেকে এই বাচ্চার দায়িত্ব তোর। আমি আসছি, তোকে আমার বাসায় নিয়ে যাব আজ। আমার ফ্যামিলির সবাইকে জবাব দিতে হবে তোর। ঠিক তখনই মেহেরের সস্তা কিপ্যাড ফোনটা জোরে বেজে উঠল। স্ক্রিনে আরং ডিলার নামটা দেখে মেহেরের মুখের রাগী ভাবটা কিছুটা বদলে গেল। সে কাজের ব্যাপারে খুব সিরিয়াস। হ্যালো হ্যালো ভাইজান, আমি আসছি। আজকে আপনার সুতোর বান্ডিলগুলো ডেলিভারি দিয়ে দেব। হ্যাঁ, 10 মিনিট। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আপনার দোকানে আসছি। এবার নয়নের দিকে তাকিয়ে বলে, আমি আসছি, 10 মিনিটের মধ্যে আসবো। তুই যদি এখান থেকে একচুল নড়েছিস বা পালানোর চেষ্টা করেছিস, তোর কেকের ভ্যান আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। মিমি, তুই এখানে দাঁড়া। তোর বাপ যেন পালাতে না পারে, ওর দিকে কড়া নজর রাখবি। টেনশন নিও না মামনি, বাপ পাইলেই আমি চিল্লাইয়া মহল্লার মানুষের ডাইকে আনমো। তুমি জলদি যাও, আমি বাপের লগে একটু ইন্টারভিউ নিয়ে রাখি। মেহের দ্রুত পায়ে গলি থেকে বেরিয়ে গেল। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে মিমির দিকে তাকালো। মেয়েটা ঠিক তার মতোই জেদি আর ফাজিল হয়েছে, কিন্তু মেহের গলি থেকে বের হতেই পরিস্থিতি পুরো পাল্টে গেল। মেহের গলি থেকে বের হয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ধানমন্ডি 15 নম্বরের চিত্র যেন জাদুর মতো বদলে গেল। চারদিক থেকে 4টি কালো রঙের বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি শো শো শব্দে এসে কেক ভ্যানের সামনে এবং গলির মুখে ব্রেক কষল। মুহূর্তের মধ্যে গাড়িগুলো থেকে কালো স্যুট আর সানগ্লাস পরা 20 জন পেশাদার বাউন্সার নেমে এসে পুরো এলাকা ব্লক করে দিল। প্রথম গাড়ি থেকে হাই হিল খটখট করে নেমে এলো যারা। সে নয়নের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তার ঠিক পেছনের গাড়ি থেকে নামলো নয়নের 2 পার্সোনাল বডিগার্ড, কালু আর ভোলু। বস, ও মাই গড বস, আপনি ঠিক আছেন?
ওই বস্তির ডাইনিটা আপনার কান ধরলো, গালে চড় মারলো, আর আপনি কিছুই বললেন না? আমি কি ওর হাত কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো? আপনি একবার শুধু অর্ডার করে দিন বস, ওই মেয়েটাকে আমি বাংলাদেশের থেকেই গায়েব করে দেবো। আপনার গায়ে হাত তোলার সাহসও কোথায় পেলো? যারা কন্টিনিউ করো, আর ওর সম্পর্কে একটা বাজে কথা বললে তোমার জীব আমি কেড়ে নিব। শি ইজ স্পেশাল। আর হ্যাঁ, এই ফুটপাতে এত গাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? কেউ দেখে ফেললে আমার ছদ্মবেশে 12টা বেজে যাবে। কিরে ভলু, ঘটনা তো কিছুই বুঝতেছি না। বসের তো কোনো গার্লফ্রেন্ডই নাই, বউ তো দূরের কথা, তাহলে এই পিচ্চি আসলো কোত্থেকে? বস কি কেক বানাইতে বানাইতে ওভেনের ভেতর বাচ্চাও বানাইয়া ফেলেছে, নাকি কোনো কাস্টমার কেকের দাম না দিয়া বাচ্চাটারে ধরাইয়া দিয়া গেছে? হ্যাঁ? আরে গাধা, বড় লোকদের ব্যাপার স্যাপার তুই বুঝবি না। বসের হয়তো কোনো সিক্রেট রেসিপি আছে, কিন্তু পিচিটা তো পুরাই বসের ফটোকপি রে। দেখছোস বসের সাথে কেমন চোখ পাকাইয়া আমগো দিকে তাকায় আছে? এই কালো চশমা পরা আঙ্কেলরা, তোমরা কারা? তোমরা কি আমার বাপের কাছে কেক খাইতেছো? তো বাপের তো কোনো দোকান নেই, একটা ভেঙা ভান আছে শুধু। তোমরা এই বড়লোক হইয়া আমার ফকির বাপের কাছে কেক কিনতেছো? বাপ কি কেকের ভেতর জাদু দিয়ে রাখছেনি? কালু, বলো, তোমাদের আজাইরা বক বক বন্ধ করো। যারা এদিকে এসো, শোনো, আজ রাতের মধ্যেই ওই মেয়েটার অর্থাৎ মেহেরের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে ফাইল আমার টেবিলে চাই। গত 6 বছরে ওর জীবনে কি কি ঘটেছে, ওর পরিবার ওর সাথে কি করেছে, কেন সে ফুটপাতে হাঁটছে, সব ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমার জানা চাই। ডান বস, আমি আধ ঘন্টার মধ্যেই সব ইনফরমেশন বের করে ফেলবো। আর এই কিউট বাচ্চাটার কি হবে? একে কি সাথে করে নিয়ে যাবো মেনশনে? না, আমার আর মিমির একটা সিক্রেট ডিএনএ টেস্ট করাও, স্যাম্পল আমি দিচ্ছি, কিন্তু খবরদার মেহের যেন খুনাক করে বুঝতে না পারে যে আমি কে। ওর কাছে আমি ওই কেকওয়ালা নয়নি থাকবো। ওর আত্মসম্মান বোধ অনেক বেশি, আমি চাই না আমার টাকার গরমেও আমাকে ভুল বুঝুক। আর শোনো, এখন থেকে মেহের আর মিমির চারপাশে সবসময় আমাদের লোক সিভিল ড্রেসে থাকবে, ওদের গায়ের জন্য একটা আঁচড়ও না লাগে। বস, আপনার গালে তো 5 আঙুলের দাগ বসে গেছে, একটু বরফ লাগাবো নাকি একটু মলম লাগাইয়া দিমু? ডাইনিটা তো আপনারে পুরাই মুরগি বানাইয়া ফেলছিল। কালু, তুমি যদি আর একটা কথা বলেছো, তোমাকে আমি সোমালিয়া বাড়িয়ে দেবো। তোমরা সবাই এখান থেকে এখন গায়েব হয়ে যাও, মেহের যে কোনো সময় চলে আসবে, কুইক। যারা মাথা নেড়ে ইশারা করতেই 20 জন বাউন্সার, কালু, ভলু এবং রেঞ্জ রোভারগুলো ঠিক যেভাবে এসেছিল সেভাবেই মাত্র 10 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। গলির মুখে মেহের ফিরে এলো, তার কপালে ঘাম। সে গলিতে ঢুকে দেখল নয়ন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মিমি একটা নতুন ললিপপ খাচ্ছে। কি রে ফকির, পালানোর চেষ্টা করিসনি তো? আর এখানে এত কিসের গন্ধ? কোনো বড় লোক এসেছিল নাকি এদিকে? বিদেশি পারফিউমের গন্ধ পাচ্ছি। না ম্যাডাম, আমি তো গরিব মানুষ, ফেলবো কোথায়? আপনার মেয়ের কাছে ছিলাম, আর ওই পারফিউমের গন্ধ হয়তো রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি যাওয়ার সময় এসেছে, আমি তো আর এসব চিনি না। গুড, এখন চুপচাপ ভ্যান ঠেলতে ঠেলতে আমার সাথে আয়। আমার বাসাতে যাবি তুই আজ। আমার বাবা আর ওই ডাইনির সৎমাকে আজ আমি দেখিয়ে দিব যে আমার মেয়ের বাপকে। চল। নয়ন মনে মনে মুচকি হাসল। যে ফ্যামিলি তার মেহেরকে কষ্ট দিয়েছে তাদের সাথে দেখা করার জন্য তো বিলিয়নিয়ার নয়ন সিকান্দার অনেক আগে থেকেই মুখিয়ে আছে। খেলা তো সবে শুরু। মেহেরের পিছু পিছু কেকের ভ্যান ঠেলতে ঠেলতে মিরপুর ডিএইচএস এর দিকে রওনা হয়েছে নয়ন, কিন্তু মেহেরের বাড়ির গেটে আসতেই মেহের নয়নকে বাইরে দাঁড় করিয়ে রেখে মিমিকে নিয়ে একা বাড়ির ভেতরে ঢোকে। সে চায়নি প্রথমেই তার পরিবারের ভেতরের নোংরা রূপটা রাস্তার একজন সাধারণ কেক বিক্রেতার সামনে প্রকাশ পাক, কিন্তু মেহের জানত না এই সাধারণ কেক বিক্রেতার চোখ আর কান পুরো ঢাকা শহর জুড়ে ছড়িয়ে আছে। মেহেরদের বিলাসবহুল ড্রয়িং রুম। মেহের দরজা খুলে ভেতরে ঢুকতেই সাই করে একটা কাচের গ্লাস ধেয়ে আসে তার দিকে। মেহের দ্রুত মাথা সরিয়ে নেওয়ায় গ্লাসটা দেয়ালে লেগে চুরমার হয়ে যায়। মেহেরের সৎমা রুবিনা বেগম রাগে কাঁপছেন। সোফায় বসে আছে বাবা রাশেদ আর 2 সৎ বোন তানিয়া ও সোনিয়া। নবাবজাদি এলেন? এতক্ষণ কোথায় ছিলা তুমি? রাস্তার মোড়ে মোড়ে ওই হারামজাদা বাচ্চাকে নিয়ে ভিক্ষে করতে গিয়েছিলা, নাকি নতুন কোনো কাস্টমার জুটাইছো?
তোমার এই অপয়া চেহারার জন্য আজ আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল জানো? মুখ সামলে কথা বলবেন রুবিনা বেগম। আমি হালাল রুজি করে খাই, আমি বুটিকের কাজ করি, সেলাই করে আমার মেয়ের পেট চালাই। আপনাদের মতো অন্যের ঘাড়ে বসে নবাবি করি না। আর আমার মেয়ের দিকে আঙ্গুল তুলবেন না বলে দিলাম। কিসের ক্ষতি হয়েছে আপনাদের? হ্যাঁ, আমি তো আপনাদের কাছে 1 টাকাও চাইতে আসি না। তুই টাকা চাইবি কি করে রে ফকিরের জাত? তোর ওই হারামজাদা বাচ্চার জন্য আজ আমাদের 10 কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে গেল। চৌধুরী গ্রুপের ছেলের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হচ্ছিল, কিন্তু ছেলে পক্ষ যখন শুনলো এই বাড়িতে তুই থাকিস, তুই একজন বেশ্যা নারী আর তোর একটা অবৈধ বাচ্চাও আছে, তখন তারা থুতু ছিটিয়ে চলে গেছে। বলে গেছে যে বাড়িতে মেয়ের চরিত্র ঠিক নেই, ওই বাড়ির সাথে তারা কোনো আত্মীয়তা করবে না। শুধু কি তাই, ডিলটাও তারা অন্য কোম্পানিকে দিয়ে দিল। তুই আমাদের পরিবারের সম্মান তো মাস্তায় মিশিয়েছিস, এখন ব্যবসাও পথে বসাচ্ছিস। তুই মরিস না কেন মেহের? তুই আর তোর ওই জারজ বাচ্চাটা একসাথে বিষ খেয়ে গেলে মরলে তো আমরা একটু শান্তিতে বাঁচতে পারি। সম্মান? আমাদের সবার সম্মান আছে নাকি? 6 বছর আগে টাকার লোভে ওই তানিয়া আর সোনিয়ার ভবিষ্যৎ গড়ার জন্য আমাকে একটা 60 বছরের বুড়োর কাছে বেচে দিয়েছিলেন আপনারা। সেই দিন কোথায় ছিল আপনাদের সম্মান? হ্যাঁ, আমি বাড়ি থেকে পালিয়ে নিজের সম্মান বাঁচিয়েছিলাম। আল্লাহ আমাকে এই বাচ্চাটা দিয়েছে। ও অবৈধ নয়, ও আমার কলিজা। আপনাদের 10 কোটি কেন, 10,000 কোটি টাকার ডিল ক্যান্সেল হলো, আমার কিচ্ছু যায় আসে না। মেহেরের কথা শেষ হওয়ার আগেই বাবা রাশেদ সোফা থেকে উঠে এসে সজোরে এক চর বসিয়ে দেয় মেহেরের গালে। চরের তীব্রতায় মেহেরের ভারসাম্য হারিয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। তার ঠোঁটের কোণ কেটে রক্ত বেরিয়ে আসে। বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করছিস? কার টাকা এ বাড়িতে থাকিস তুই? আমি তোকে জন্ম দিয়েছি, আমার অধিকার আছে তোকে বেঁচে দেওয়ার। তুই পালিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় নোংরামি করে এই পাপ কোলে নিয়ে ফিরেছিস, আর এখন আমার মুখের উপর কথা বলছিস? আজ আমি তোকে মেরেই ফেলবো। রাশেদ আবার হাত তুলতে 6 বছরের মিমি দৌড়ে এসে তার মায়ের সামনে দুহাত প্রসারিত করে ঢাল হয়ে দাঁড়ায়। খবরদার, আমার মামনিকে মারবি না তোরা। তুই কেমন নানা রে, নিজের মায়েরা রে কেউ মারে এমনি? তোরা সবাই পচা, তোরা ডাইনি। আমার মামনির গায়ে আর একটা হাত দিয়ে দেখ, আমার বাপ আছে। আমার বাপ তোদের সবাই রে মায়েরা তক্তা বানাই দিবে। কি তোর বাপ? কে তোর বাপ? তুই একটা জারদ সন্তান। ওই অপয়া বাচ্চাটাকে এতিমখানা দিয়ে আয় আজই, এক্ষুনি। আমি এই বাড়িতে ওই আর জারজকে এক মুহূর্ত দেখতে চাই না। একদম ঠিক বলেছো তুমি। এই মেহেরের জন্যই আমাদের এত অপমান। মেহের, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে ওই বাচ্চাকে আজই রাস্তায় ফেলে দিয়ে আয়। যার বাপ নেই তার এই বাড়িতে কোনো জায়গা নেই। আপনারা মানুষ না, জানোয়ার। একটা 6 বছরের বাচ্চার সামনে এসব কথা বলতে আপনাদের জিভ আটকায় না? শুনুন বাবা, আমি আপনাদের ওই রাজপ্রাসাদে থাকতে আসিনি। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না বলে নিজের একটা ছোট্ট অধিকারের জন্য ওই ছাদে একটা গুপচি ঘরে পড়ে আছি। কিন্তু আমার মেয়েকে এতিমখানায় দেওয়ার কথা যদি স্বপ্নও ভাবেন, আমি আপনাদের সবার নামে পুলিশে কমপ্লেন করব। আমি মরে যাব, কিন্তু আমার মেয়েকে ছাড়বো না। পুলিশে কমপ্লেন করবি? কর। পুলিশ এসে তোর ওই কেকওয়ালা নাগরকে আগে অ্যারেস্ট করবে, কারণ তুই তো বলবি ওই ভিখারিটাই ওই বাচ্চাটার বাপ। রাস্তার একটা ফকিরকে তুই এই রাশেদ সাহেবের বাড়িতে জামাই বানাতে যাস? তোর এত বড় সাহস! সে রাস্তার ফকির হোক আর যাই হোক, সে অন্তত আপনাদের মতো বেইমান না। সে আমার মেয়ের বাবা। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনাদের ওই নোংরা টাকায় আমার মেয়ের শ্বাস বন্ধ হয়ে আসে। চল মিমি, আমরা ছাদে যাই। মেহের মিমিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, কিন্তু তার চোখে কোনো হার মানার ছাপ নেই, আছে এক তীব্র আগুন। সে মিমিকে কোলে নিয়ে ফ্লোর থেকে উঠে সোজা ছাদের চিলেকোঠার দিকে চলে যায়। বাড়ির বাইরে দাঁড়ানো নয়ন তার কানে লাগানো মাইক্রো ব্লুটুথ ইয়ারপিস দিয়ে ভেতরে ঘটা পুরো ঘটনাটা শুনছিল। তার পাঠানো একজন আন্ডারকভার গার্ড মেহেদের বাড়ির ভেতরে অনেক আগে থেকেই স্পাইসি বাগ লাগিয়ে রেখেছিল। নয়নের হাতের মুঠি শক্ত হয়ে যায়, রাগে তার শিরাগুলো ফুলে ওঠে। সে একটা ট্যাক্সি নিয়ে সোজা গুলশানের দিকে রওনা হয়। রাত ঠিক 12টায়। গুলশানের 5 স্টার হোটেল ওয়েস্টিন এর প্রেসিডেন্সিয়াল পেন্ট হাউস।
পুরো ঢাকা শহরের নিয়ন আলো কাচের জানালা ভেদ করে ভেতরে আসছে। নয়ন জানালার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্টের রিপোর্ট। 99.9% ম্যাচ, মিমি তারই রক্ত। নয়নের চোখ ভিজে ওঠে, সে রিপোর্টটা বুকের সাথে চেপে ধরে। আল্লাহ, এই 6টা বছর মেয়েটা একা এই নিষ্ঠুর সমাজের সাথে লড়েছে, একা একটা বাচ্চাকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, বড় করেছে, মানুষ তাকে খারাপ বলেছে, নিজের পরিবার তাকে কুকুরের মতো দাঁড়িয়েছে। আর আমি পৃথিবীর এত বড় একটা সাম্রাজ্য চালিয়েও আমার নিজের মেয়ের খবর রাখতে পারলাম না। আমি বাবা হয়ে আমার মেয়ের কোনো কাজে আসলাম না। যারা খুব সন্তর্পণে দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তার হাতে একটা কালো ফাইল। সে এসে নয়নের পেছনে মাথা নিচু করে দাঁড়ায়। বস, আপনি কি কাঁদছেন? প্লিজ বস, নিজেকে শক্ত করুন। আপনি ভেঙে পড়লে ম্যাডামকে কে সামলাবে? আমি কাঁদছি না যারা, এই চোখের পানি আমার অসাধ্যের। আমি আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ মনে করছি। মেহের আমার সামনে দাঁড়িয়ে আমাকে ফকির বলছিল, কিন্তু আসলে ফকির তো আমি। আমার এত টাকা, এত পাওয়ার কি লাভ হলো এসব দিয়ে? আমার মেয়েটা আজ আমাকে রাস্তার এক কেক বিক্রেতা মনে করে। মেহের আমাকে ঘৃণা করে, আর ওর পরিবার ওকে আজ মেরেছে যারা। আমার চোখের সামনে আমার মেয়ের মায়ের গালে চড় পড়েছে। বস, আমি মেহের ম্যাডামের ফ্যামিলির সব ইনফরমেশন কালেক্ট করেছি। তারা ম্যাডামকে আজ খুব মেরেছে। রাশেদ সাহেব নিজে হাত তুলেছেন। কারণটা হলো একটা বিজনেস ডিল। চৌধুরী গ্রুপের সাথে তাদের একটা 10 কোটি টাকার পার্টনারশিপ ডিল সাইন করার কথা ছিল, কিন্তু চৌধুরী গ্রুপ যখন জানতে পারে যে মেহের ম্যাডামের কথা, তারা ডিল ক্যান্সেল করে। এই কারণেই তারা ম্যাডামকে আর মিমিকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কথাগুলো শোনার পর নয়নের চোখের জল মুছে যায়। সেখানে জায়গা করে নেয় এক সাইকোপ্যাথিক হিমশীতল রাগ। তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। চৌধুরী গ্রুপ যারা ডিল ক্যান্সেল করেছে, আর রাশেদ যে ডিলের জন্য আমার মেয়ের মায়ের গায়ে হাত তুলেছে। যারা, তুমি কি জানো আমি কে? অফকোর্স বস, আপনি নয়ন শিকদার, আর্ক এন্টারপ্রাইজের ফাউন্ডার, এশিয়ার সবচেয়ে পাওয়ারফুল বিজনেসম্যান। তাহলে তুমি এটাও জানো যে আমি আমার শত্রুদের সাথে কি করি? যে 10 কোটি টাকা ডিলের জন্য আজ আমার মেহের ফ্লোরে ছিটকে পড়েছে, ওই চৌধুরী কোম্পানির কাল সকালের আলো দেখা উচিত হবে না। ওভারটেক দেম। আগামী 8 ঘন্টার মধ্যে চৌধুরী গ্রুপের সমস্ত শেয়ার মার্কেট থেকে কিনে নাও। ওদের সাপ্লাই চেইন ব্লক করো। ব্যাংকগুলোকে নির্দেশ দাও ওদের সব লোন যেন কাল সকালেই রিকল করে। আমি চাই খুব তাড়াতাড়ি চৌধুরী গ্রুপ দেউলিয়া ঘোষণা করুক। ওদের সব শেয়ার জিরো করে দাও। কিন্তু বস, এতে আমাদের কোম্পানির প্রায় 100 কোটি টাকার ক্যাশ ফ্লো আটকে যাবে, আর স্টক মার্কেটে একটা বড় ক্র্যাশ হতে পারে। আই ডোন্ট কেয়ার। 1000 কোটি টাকাও যদি জ্বালাতে হয় আমি জ্বালাবো। এই ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কোম্পানিকে আমি শিক্ষা দেবো যে মেহেরের চোখে 1 ফোঁটা পানির দাম কত। আর রাশেদ, ওকে তো আমি এমনভাবে রাস্তায় নামাবো যে ও ভিক্ষা করারও জায়গা পাবে না। ডেট নাও যারা। যারা নয়নের এই রৌদ্রমূর্তি খুব ভালো করে চেনে, সে মুচকি হেসে একটা সেলুট দেয়। ইয়েস বস, গেম অন। আমি কাল সকালের মধ্যেই চৌধুরী গ্রুপকে ইতিহাসের পাথায় পাঠিয়ে দিচ্ছি, আর রাশেদ সাহেবের জন্য স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পরদিন দুপুরে মেহেরের বাড়িতে আবার অশান্তি শুরু হয়েছে। রাশেদ তার সিদ্ধান্তে একদম অটল। সে এলাকা থেকে কয়েকজন লোক ভাড়া করে এনেছে মিমিকে জোর করে এতিমখানায় পাঠানোর জন্য। ড্রয়িং রুমে মেহেরকে 2জন লোক শক্ত করে ধরে রেখেছে। রুবিনা একটা দড়ি দিয়ে মেহেরের হাত পিছমোড়া করে বাঁধছে। বাবা প্লিজ, বাবা এমন করবেন না, আমার হাত ছেড়ে দিন। রুবিনা বেগম, আল্লাহর দোহাই লাগে আমার মেয়েটাকে আমার কাছ থেকে আলাদা করবেন না। ও আপনাদের কি ক্ষতি করেছে? ও তো একদম ছোট। বাবা, আমাকে মেরে ফেলুন, কিন্তু ওকে এতিমখানায় পাঠাবেন না। চুপ কর কুলক্ষণা, তোর কান্নাকাটিতে আমার মন গলবে না। তোকে আমি কালকেই বলেছিলাম এই বাড়ি থেকে ওকে নিয়ে বিদায় হতে, তুই যাসনি। এখন আমি ওকে এতিমখানায় পাঠাবো আর তোকে ঘরে আটকে রাখবো। গুন্ডারা ওই বাচ্চাটাকে টেনে বের করে আন। তানিয়া আর সোনিয়া মিমিকে ধরার জন্য এগিয়ে যায়। এর ফাঁকে মিমি দৌড়ে গিয়ে বড় সোফার নিচে লুকিয়ে পড়ে। সে খুব বুদ্ধিমতী। সোফার নিচে অন্ধকার জায়গায় বসে সে তার পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করে।
সেখানে কেক বিক্রেতা নয়নের নম্বর লেখা। মেহের সকালে তাকে এই নম্বরটা মুখস্থ করিয়েছিল। মিমি চুপি চুপি রুবিনার পড়ে থাকা মোবাইলটা টেনে নিয়ে ডায়াল করে। হ্যালো হ্যালো বাপ, কই তুমি? মিমি, মা তুমি কোথা থেকে বলছো? তুমি কাঁদছো কেন? বাপ তুমি তাড়াতাড়ি আসো, বোনদারা মামুনিকে দড়ি দিয়ে বাদ দিছে, আমার এতিমখানে দিয়ে দিবে কই দিছে। আমি যদি এখন না আসো তাইলে আমি কিন্তু তোমার নামে পুলিশ কেস দিমু যে তুমি আমাগো চাইল্ড সাপোর্ট দাও নাই। তুমি তাড়াতাড়ি আসো বাপ, আমার ভয় লাগতেছে। মা তুমি একদম ভয় পেও না, সোফার নিচে চুপ করে বসে থাকো, তোমার বাপ আসছে, জাস্ট 10 মিনিট আমাকে সময় দাও। নয়ন তখন মিরপুর 10 নম্বরের কাছেই ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল। ফোনটা পকেটে ঢোকাতেই তার শান্ত চেহারা এক হিংস্র বাঘের মতো হয়ে গেল। সে দৌড়ে একটা রিক্সা নিয়ে সোজা DOHS এর দিকে ছুটল। ঠিক 15 মিনিটের মাথায় মেহেরের বাড়ির মূল কাঠের দরজাটা একটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। ধুলো আর কাঠের টুকরোর মাঝখান দিয়ে এন্ট্রি নেয় নয়ন, তবে কোনো বিলিয়নিয়ার স্টাইলে দামি স্যুট পরে নয়। তার পরনে সেই সস্তা কেক বিক্রেতার শার্ট, হাতা গোটানো আর হাতে একটা মোটা বাঁশ। নয়, তুমি তুমি এসেছো? কে রে তুই? আমার বাড়ির দরজা ভাঙার সাহস তোকে কে দিল? গুন্ডারা ধরো কে, এই ভিখারিটাকে এমন পিটুনি দে যেন লাশ হয়ে বের হয়। 5 জন তাগড়া গুন্ডা নয়নের দিকে তেড়ে আসে, কিন্তু তারা জানে না তারা কার সাথে লাগতে এসেছে। নয়ন শুধু একজন বিলিয়নিয়ারই নয়, সে একজন ট্রেন্ড মার্শাল আর্ট এক্সপার্ট। আমার মেয়ের গায়ে হাত দিবি তোরা? হায়। প্রথম গুন্ডাটা একটা রড নিয়ে নয়নের মাথায় বাড়ি দিতে গেলে নয়ন বাঁশ দিয়ে সেটা আটকে তার পেটে সজোরে একটা লাথি মারে। লোকটা ছিটকে গিয়ে কাচের টেবিলে পড়ে। দ্বিতীয় আর তৃতীয় জন একসাথে আক্রমণ করে। নয়ন বাঁশটা ফেলে দিয়ে খালি হাতে ফাইট শুরু করে। একের পর এক ঘুষি, কনুয়ের আঘাত আর লাথিতে গুন্ডাগুলোর হাড় ভাঙার মর্মর শব্দ পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হতে থাকে। নয়ন তাদের এমন বেদম পেটায় যে 3 মিনিটের মধ্যে 5টা তাগড়া গুন্ডা ফ্লোরে পড়ে রক্তবমি করতে শুরু করে। ও মাগো, এ তো মানুষ না, এ তো জল্লাদ। রাশেদ, কিছু করো। নয়ন রাশেদের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে পেছাতে থাকে। দেখ দেখ, তুই কিন্তু ঠিক কাজ করছিস না, আমি তোকে পুলিশে দেব। নয়ন এক হ্যাচকায় রাশেদের শার্টের কলার ধরে তাকে শূন্যে ভাসিয়ে তোলে। রাশেদের শ্বাস আটকে আসে। পুলিশ ডাক পুলিশ, কিন্তু তার আগে আমার কথাটা খুব ভালো করে শুনে ডাক। আজ আমি তোকে ছেড়ে দিচ্ছি শুধু মেহেরের বাবা বলে, কিন্তু এরপর যদি মেহের বা মিমির গায়ে একটা আঁচড়ও লেগেছে, তোর পুরো বংশ আমি এই বাড়ির মাটির নিচে জ্যান্ত পুঁতে দেব। তোর 10 কোটি টাকার অহংকার তো, তোর এই টাকা আমি কিভাবে হাওয়ায় ওড়াই সেটা তুই খুব জলদি দেখবি। নয়ন রাশেদকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়, তারপর দ্রুত গিয়ে মেহেরের হাতের বাঁধন খুলে দেয়। সোফার নিচ থেকে মিমি দৌড়ে এসে নয়নকে জড়িয়ে ধরে। বাপ রে বাপ, তুমি তো পুরাই সাকিব খান। কেক খাইয়ে তোমার শরীরে এত জোর কেমন এলো বাপ? সব জাদুর কেক মা। মেহের তুমি ঠিক আছো? তোমার ঠোঁট কাটলো কিভাবে? আমি ঠিক আছি, তুমি ওদের মেরো না, ওরা মরে যাবে। চলো এখান থেকে, আমি আর এক মুহূর্তে এই নরকে থাকতে চাই না। চলো মিমিকে কোলে নাও, আজ থেকে তোমাদের দায়িত্ব আমার। মেহেরের বাড়ি থেকে বেরিয়ে সোজা হাতির ঝিলের এক শান্ত রাস্তায় হাঁটছে মেহের, নয়ন আর মিমি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, লেকের ঠান্ডা বাতাস বইছে। গুন্ডাদের সাথে মারামারির সময় নয়নের কপালে সামান্য একটু কেটে রক্ত জমাট বেঁধে আছে। মেহের রাস্তার পাশের একটা ফার্মেসি থেকে ডেটল আর তুলা কিনে এনেছে। তারা একটা বেঞ্চের পাশে দাঁড়িয়েছে। মেহের খুব যত্ন নিয়ে ডেটল ভেজানো তুলা দিয়ে নয়নের কপালে রক্ত মুছে দিচ্ছে। খুব তো হিরোগিরি দেখাচ্ছিলে না, বাস নিয়ে ঢুকে গেলে। একা 5 জনের সাথে মারামারি করতে কে বলেছিল তোমাকে? রাস্তার ফকির কেক বেচে পেট চলে, সে এসেছে আমার বডিগার্ড হতে। ওরা যদি তোমাকে ছুরি মেরে দিত তাহলে কি হতো? মেহেরের বকাঝকা শুনলেও নয়ন কোনো উত্তর দিচ্ছে না। সে শুধু মুগ্ধ হয়ে মেহেরের চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার রাগ, অভিমান আর তার হাতের এই আলতো ছোঁয়া নয়নকে যেন পাগল করে দিচ্ছে। মেরে ফেললে ফেলতো, অন্তত আমার মেয়ের কাছে তো এটা প্রমাণ হতো যে তার বাপ কাপুরুষ নয়।
আর তোমার এই সুন্দর চোখের পানি তো দেখতে হতো না। ঢং করো না তো, সুন্দর চোখ না ছাই। তুমি কি জানো তুমি কার গায়ে হাত তুলেছ? আমার বাবা অনেক পাওয়ারফুল মানুষ, তার অনেক টাকা, সে এলাকার এমপি মন্ত্রীদের চেনে। তুমি একজন সাধারণ মানুষ হয়ে তাদের সাথে টিকতে পারবে? কাল যদি পুলিশ এসে তোমার কেকের ভ্যান তুলে নিয়ে যায়, তুমি তো না খেয়ে মরবে। মেহের হঠাৎ তুলাটা নয়নের কপালে একটু জোরে চাপ দেয়। নয়ন ইচ্ছে করে একটু আহ শব্দ করে ওঠে। আচ্ছা ম্যাডাম, আমার কপালের চামড়া কি হাতির চামড়া নাকি? আর তুমি চিন্তা করো না, তোমার আর মিমির প্রোডাকশনের দায়িত্ব এখন থেকে আমার। এই রাশেদ বা তার গুন্ডারা তোমাদের ধারে কাছেও আসতে পারবে না। ও মাই গড, শাহরুখ খান রে, প্রোটেকশন দিবে সে? হ্যাঁ, নিজের তো থাকার জায়গা নেই, একটা ছেঁড়া চেক শার্ট পরে পুরো শহর ঘুরে বেড়াও। শোনো মিয়া, আজকালকার দিনে শুধু গায়ের জোর দিয়ে প্রোটেকশন দেওয়া যায় না, প্রোটেকশন দিতে টাকা লাগে, পাওয়ার লাগে, স্ট্যাটাস লাগে। তোমার ওই ভ্যানের ব্লুবেরি কেক দিয়ে প্রোটেকশন হয় না, তুমি নিজেই তো পুলিশের ভয় পালাও। মামনি কিন্তু একদম ঠিক বলছে। বাপ, তুমি তো গরিব কেন? তুমি বড়লোক হয়ে যাও না কেন একটু? আমি টিভিতে দেখছি বড়লোকের অনেক গাড়ি থাকে, তারা শুট কোট পইরা ঘুরে। তুমি যদি বড়লোক হইতা তাহলে এই গুন্ডারা তোমার লগে লাগতে আসতো না। তুমি কি লটারি কিনতে পারো না একটা? লটারি দিয়ে আর কি বড়লোক হওয়া যায় মা? আমি তো গরিব মানুষ, তবে তুমি যখন বলছো আমি চেষ্টা করব একটু বড়লোক হওয়ার। নয়ন মেহেরের তাচ্ছিল আর মিমির কথা শুনে মনে মনে হাসে। সে মেহেরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, তুচ্ছ তাচ্ছিল্য করো মেহের। তুমি জানো না তোমার প্রোডাকশনের জন্য আমি পুরো দেশের ইকোনমি আটকে দিতে পারি। তুমি বলছো টাকার কথা, কাল সকালে উঠে যখন খবর দেখবে যে তোমার বাবার অহংকারে ডিল করা কোম্পানিটা এক রাতের মধ্যে দেউলিয়া হয়ে গেছে, তখন বুঝবে এই ছেঁড়া শার্ট পরা ফকিরের পাওয়ার কতটুকু। তুই জানিস না মা, মিমি তোর বাপ কে? কি এত ভাবছো? শোনো, আমি আজ রাতে একটা সস্তা হোটেলে থাকবো। কাল থেকে বুটিকের কাজ দ্বিগুণ করতে হবে, বাসা ভাড়া নিতে হবে। তুমি এখন যাও, তোমার ভ্যান নিয়ে গিয়ে কেক বেচো। আর ভুলো আমাদের আশেপাশে আসবে না, বাবা লোক লাগিয়ে তোমাকে খুন করে ফেলবে। তোমরা হোটেলে থাকবে কেন? আমি একটা ছোট্ট বাসা ম্যানেজ করেছি, খুব সাধারণ কিন্তু সেফ। তোমরা আপাতত সেখানে থাকবে। আর হ্যাঁ, কেক বিক্রির পাশাপাশি আমি তোমাদের পার্সোনাল বডিগার্ডের চাকরিটা করতে চাই। বেতন হিসেবে প্রতিদিন এক কাপ চা খাওয়ালেই হবে। তুমি একটা পাগল, পুরো দমে পাগল। আচ্ছা চলো দেখি তোমার কেমন বাসা, কিন্তু মনে রেখো আমি আমার আর মিমির খরচ নিজেই চালাবো। তোমার ওই কেক বিক্রির টাকা আমার লাগবে না। নয়ন মুচকি হেসে মাথা নাড়ে। হাতে ঝিলের নিয়ন আলোর নিচে তিনজন মিলে হাঁটতে শুরু করে। বাইরে থেকে দেখলে মনে হবে একটা গরিব সাধারণ পরিবার, কিন্তু কেউ জানে না এই গরিব কেকওয়ালাই পুরো এশিয়া মহাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষমতাধর বিলিয়নিয়ার। হাতের ঝিল থেকে সে রাতে নয়ন মেহের আর মিমিকে মোহাম্মদপুরের একটি ছোট্ট ছিমছাম ভাড়া বাড়িতে নিয়ে এসেছিল। 3 দিন কেটে যায়। গত 3 দিন ধরে তারা সেখানেই আছে। নয়ন প্রতিদিন সকালে তার কেকের ভ্যান নিয়ে বের হয় আর মেহের নিজের অনলাইন বুটিকের কাজে মন দেয়। দুপুরবেলা মেহের মাটিতে বসে কিছু সুতির কাপড়ে ব্লক প্রিন্টের কাজ করছে। মিমি পাশে বসে রং পেন্সিল দিয়ে খাতায় হিজিবিজি আঁকছে। হঠাৎ মেহেরের সস্তায় স্মার্টফোনটা টুং করে বেজে ওঠে। কি ব্যাপার, এতগুলো নোটিফিকেশন একসাথে? মেহের মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। তার চোখ বড় বড় হয়ে যায়। কি হয়েছে মামুনি, তুমি এমনি তাকাই আছো কেন? বাপে কি আবার কোনো ক্যাসেল করছে? মিমি, আমার পেজের সব স্টক আউট। স্টক আউট মানে কি? সব চুরি হয়ে গেছে? আরে পাগড়ি পেয়ে বিক্রি হয়ে গেছে। গত 2 দিনে আমার বানানো 15টা 3 পিস আর 20টা হাতের কাজের শাড়ি একসাথে অর্ডার পড়েছে। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করতে পারছি না রে। হুররে, তাইলে তো আজকে আমরা বড়লোক হয়ে গেছি। চলো মামুনি, আজকে আমরা বাপের দোকান থেকে সব কেক কিনা খামো। তোর ওই ফকির বাপের কেক আমার লাগবে না, আমি এমনিতেই আজ তোকে ঘুরতে নিয়ে যাব। অন্যদিকে এই ঘটনার পেছনের আসল কারিগর তখন গুলশানের একটি বিলাসবহুল হাই রাইজ বিল্ডিং এর গোপন অফিসে বসে আছে। নয়ন একটা আরামদায়ক লেদার চেয়ারে বসে কফি খাচ্ছে। সামনে যারা ল্যাপটপ নিয়ে খুব স্পিডে টাইপ করছে। বস, পেমেন্ট ক্লিয়ার। 7টা আলাদা ফেক আইডি দিয়ে আমি ম্যাডামের পেজের সব শাড়ি আর 3 পিস কিনে নিয়েছি, তাও আবার 3 গুণ দাম দিয়ে। গুড,
ডেলিভারি অ্যাড্রেসগুলো ঠিকমতো দিয়েছে তো? এমন কোনো অ্যাড্রেস দিও না যাতে ও সন্দেহ করে। সব রিয়েল কাস্টমারের অ্যাড্রেস দিই বস, আমার পরিচিত কয়েকজন ক্লায়েন্টের নামে। কিন্তু বস একটা কথা বলি, বলো। আপনি এত কষ্ট করে ফেক আইডি দিয়ে ওর শাড়ি কিনেছেন কেন? আপনি তো চাইলেই পুরো ঢাকা শহরে ম্যাডামের বুটিকের 100টা শোরুম খুলে দিতে পারেন 1 ঘন্টার মধ্যে। নয়ন কফির মগটা টেবিলে রেখে হালকা হাসে, তার চোখে এক অদ্ভুত মায়া খেলা করে। তুমি মেহেরকে চেনো না যারা, ওর আত্মসম্মান বোধ অনেক বেশি। আমি যদি ওকে সরাসরি টাকা দিই বা শোরুম করে দিই, ও সেটা ছুঁড়ে ফেলে দেবে। তা অবশ্য ঠিক, ম্যাডামের যে রাগ। ও নিজেকে একজন সাধারণ গরিব ঘরের মেয়ে ভাবতে ভালোবাসে, ওকে সেটাই ভাবতে দাও। ও নিজের পরিশ্রমে যতটুকু পাবে তাতেও খুশি। আমার টাকা দিয়ে ওর সেই খুশিটা আমি নষ্ট করতে চাই না। কিন্তু বস, এভাবে কতদিন ছদ্মবেশে থাকবেন? একদিন তো সত্যিটা সামনে আসবেই। আসবে, তবে এখন নয়, ওর পরিবারের অহংকার ভাঙার পর। এনিওয়ে, তুমি কেকের ভ্যানের কাছে যাও, আমি আসছি আধা ঘন্টার মধ্যে। এভাবেই পরের দিন সকালে ধানমন্ডি লেকের পাড়ে আবার সেই সাধারণ কেক বিক্রেতার রূপে দাঁড়িয়ে আছে নয়ন। যারা কাস্টমার সেজে ভ্যানের সামনে দাঁড়িয়ে একটা পেস্ট্রি খাচ্ছে। এমন সময় জারার ফোন বেজে ওঠে। সে আশেপাশে তাকে একটু সাইডে চলে যায়। হ্যালো, হ্যাঁ আন্টি। আরে না না, আমি বসকে বলিনি। নয়ন কেক সাজাচ্ছিল। জারার ফিসফিসানি শুনে সে চুপি চুপি জারার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। জারা টেরই পায়নি। হ্যাঁ আন্টি, বসের মেয়ে আছে, 6 বছরের পিচ্চি একটা, পুরাই বসের কার্বন কপি। রাগটাও বসের মতনই। আপনারা ঢাকা চলে আসেন, আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবো। কার সাথে কথা বলছো যারা? নয়নের গম্ভীর গলার আওয়াজে যারা রীতিমতো লাফ দিয়ে ওঠে। হাত থেকে পেস্ট্রিটা নিচে পড়ে যায়। সে তাড়াহুড়ো করে ফোনটা পেছনে লুকায়। ইয়ে বস, আপনি কখন এলেন পেছনে? যখন তুমি আন্টিকে বলেছিলে যে আমার একটা মেয়ে আছে। কে আন্টি? কার সাথে কথা বলছিলে তুমি? ইয়ে মানে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম বস। তোমার বয়ফ্রেন্ড? তা তোমার বয়ফ্রেন্ডকে তুমি আন্টি ডাকো কেন? সে কি জেন্ডার চেঞ্জ করছে নাকি? ঠিক তখনই কালু আর ভোলু লেকের পাড় ধরে দৌড়াতে দৌড়াতে সেখানে এসে হাজির হয়। তারা হাঁপাচ্ছে। বস, যারা ম্যাডামের কথা বিশ্বাস করবেন না, ও আজকাল একটু মেন্টাল হয়ে গেছে। মেন্টাল হয়ে গেছে মানে? কি বলতে চাও তোমরা? বস, যারা ম্যাডাম আসলে লন্ডনে আপনার বাবা মায়ের কাছে সব ফাঁস করে দিয়েছে। আয়েশা আন্টি মানে আপনার মা সব যাই না গেছে, তারা ঢাকা আইতাছে আজকে। নয়ন চোখ বড় বড় করে জারার দিকে তাকায়। যারা রাগে দাঁত কটমট করে কালুর মাথায় একটা থাপ্পড় মারে। তুই তো পুরাই গাধা রে কালু, এটা কোনো কথা রাখতে পারিস না। তোকে কে বলেছিল এখানে এসে বকতে? আরে আমি তো বসের বিশ্বস্ত বডিগার্ড, আমি বসের লোকে বেইমানি কেমনে করি? যারা, তুমি এই কাজটা কেন করলে? আমি তোমাকে বারণ করেছিলাম না ফ্যামিলিকে জানাতে? বস, আন্টি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, বলেছে আমি যদি সত্যি না বলি তাহলে উনি ছাদ থেকে লাফ দেবেন। আমি কি করতাম? যারা আর কোনো কথা না বাড়িয়ে নয়নের রাগ দেখার আগেই সেখান থেকে ভোঁদর দেয়। এই যারা, দাঁড়াও বলছি। নয়ন মাথায় হাত দিয়ে রাস্তার পাশের একটা বেঞ্চে ধপ করে বসে পড়ে। শেষ, আমার পাগলাটে ফ্যামিলি ঢাকা আসছে। আমার মা এসে যদি দেখে আমি কেক বিক্রি করছি, সে তো ব্যান সমতে আমাকে লেগে ফেলে দেবে। এবার আমার 14 বছর কি হবে? বিকেল বেলা মিমির প্রচন্ড আবদারে নয়ন আর মেহের তাকে নিয়ে রবীন্দ্র সরোবরে এসেছে। লেকে স্নিগ্ধ হাওয়া আর মানুষের ভিড়। একটা ফুচকার দোকানে বসেছে 3 জন। নয়নের পরনে সেই সাধারণ শার্ট আর মেহের একটা সুতির শাড়ি পরেছে। তাদের দেখে যে কেউ ভাববে একটা সুন্দর সুখী মধ্যবিত্ত পরিবার। এ না বাপ, হা করো। আরে মা, আমি জাল খেতে পারি না, তুই খা। চুপচাপ হা করো কইতেছি। ফুচকা না খেলে তুমি বড় লোক হইবা কেমনে? এই ফুচকাটা অনেক স্পেশাল। মিমি জোর করে একটা বড় ফুচকা নয়নের মুখে ঢুকিয়ে দেয়। নয়ন ঝালে চোখ মুখ কুচকে ফেলে। মেহের খিলখিল করে হেসে ওঠে। যেমন বাপ তেমন মেয়ে, ঝাড় খেতে পারে না, আবার এসেছে প্রোটেকশন দিতে। হাসো, তুমিও হাসো। মা মেয়ে মিলে আমাকে মেরে ফেলো। তা মেহের ম্যাডাম, আজ তো আপনাকে বেশ খুশি খুশি লাগছে, ঘটনা কি? খুশি হব না? আমার ব্রুটেক্সের সব মাল আজ বিক্রি হয়ে গেছে।
একসাথে এত টাকা আমি অনেক দিন দেখিনি। জানো, আমার খুব ইচ্ছে একটা ছোট শোরুম দেওয়ার। ইনশাল্লাহ একদিন তোমার খুব বড় শোরুম হবে, পুরো ঢাকা শহরের মানুষ তোমার বানানো জামা পরবে। কথা বলতে বলতে মেহেরের হাসিটা হঠাৎ ম্লান হয়ে যায়। সে একটা ফুচকা হাতে নিয়ে লেকের পানির দিকে তাকিয়ে থাকে। তার চোখে পানি জমতে শুরু করে। সবাই আমাকে শুধু ব্যবহার করেছে নয়, গত 6টা বছর আমি নরকে ছিলাম। বাবার বাড়িতে দিনের পর দিন অপমান, বাহিরের মানুষের নোংরা দৃষ্টি, সবাই আমাকে বেশ্যা বলেছে। বাবা মা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। মেহের, তুমি কেন এসেছিলে সেই দিন রাতে? আমার খুব জানতে ইচ্ছে করে। তুমি আমাকে বাঁচিয়েছিলে, আবার সকালে উঠে দেখি তুমি নেই। কেন পালিয়ে গেলে তুমি? আমি তো তোমার কাছে কোনো টাকাও চাইনি, কোনো অধিকারও চাইনি, তাহলে কেন আমাকে একা ফেলে গিয়েছিলে? মেহেরের চোখের পানি গাল বিয়ে গড়িয়ে পড়ে। নয়ন নিজেকে আর আটকাতে পারে না। সে টেবিলের উপর দিয়ে হাত বাড়িয়ে মেহেরের হাতটা শক্ত করে চেপে ধরে। মেহের হাতটা সরিয়ে নেয় না। আমি পালাইনি মেহের, আমি সত্যি পালাইনি। আমার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি 1 মাস ঘুমাইছিলাম। জ্ঞান ফেরার পর আমার শুধু তোমার গায়ের গন্ধটা মনে ছিল, আর মনে ছিল তোমার বলে একটা কথা, যে তুমি চিজ কেক খেতে ভালোবাসো। তুমি তুমি শুধু আমার এই কথাটা মনে রেখেছিলে? হ্যাঁ, আমি পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি তোমাকে খোঁজার জন্য। আমি কথা দিচ্ছি মেহের, যারা তোমাকে কাঁদিয়েছে, যারা তোমার গায়ে হাত তুলেছে, তাদের আমি রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। শুধু একটু সময় দাও আমাকে। মেহের চোখের পানি মুছে হালকা হাসে, একটা কষ্টের হাসি। পাগল, তুমি নিজেই তো গরিব, নিজে একটা ভ্যান ঠেলে কেক বেচো। তুমি কিভাবে ওদের ভিখারি বানাবে? আমার বাবা আর চৌধুরী গ্রুপ অনেক পাওয়ারফুল। গরিব মানুষের তো আল্লাহ আছে, তাই না? দেখো সময় কখন কিভাবে ঘুরে কেউ বলতে পারে না। আরে তোমরা কান্নাকাটি বাদ দিয়ে ফুচকা খাইতে পারো না? ফুচকা তো নরম হয়ে যাইতেছে। মামুনি, বাপরে আর একটা ফুচকা দাও তো। তিনজনের হাসিতে আবার রবীন্দ্র সরোবরের পরিবেশটা মিষ্টি হয়ে ওঠে। কিন্তু এই শান্তির মাঝে যে এক বিশাল ঝড় ধেয়ে আসছে তা তারা কেউ জানে না। সন্ধ্যা 6টা। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি রানওয়েতে একটি অত্যাধুনিক প্রাইভেট জেট এসে ল্যান্ড করে। বিমানের সিঁড়ি দিয়ে রাজকীয় স্টাইলে নেমে আসেন নয়নের বাবা সিকান্দার শিকদার, মা আয়েশা বেগম এবং ছোট বোন লিয়া। তাদের চারপাশে কালো পোশাক পরা প্রায় 25 জন কমান্ডো সিকিউরিটি। কোথায় ওই হারামজাদা? কোথায় আছে আমার ছেলে? সিকান্দার, তুমি দেখো তো তোমার ছেলে কি শুরু করেছে। আয়েশা, শান্ত হও। আমরা তো ঢাকা শহরে কেবল পা দিলাম, আগে মেনশনে যাই, তারপর ওর সাথে কথা বলবো। কিসের মেনশন? আমার ছেলে এত বড় কোম্পানির মালিক, সে কিনা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভ্যানে করে কেক বিক্রি করছে, আর তার একটা মেয়ে আছে। আমাকে একবার বলার প্রয়োজনও মনে করনি? ও আজকে গিয়ে ওর ওই কেকের ভ্যান আমি বুড়িগঙ্গায় ফেলে দেব। ওর ওই বস্তির বউকে আমি দেখে নেব। ওফ মা, তুমি এত হাইপার হচ্ছ কেন? ভাইয়া যখন কাউকে পছন্দ করেছে, মেয়েটা নিশ্চয়ই স্পেশাল হবে। আর আমার তো ভাইজিকে দেখার জন্য তর সইছে না। আয়েশা বেগম রাগে গজগজ করতে করতে এয়ারপোর্টের বাইরে অপেক্ষারত গাড়ির বহরে গিয়ে ওঠেন। অন্যদিকে মিরপুর রাশেদের বাড়িতে এক অন্যরকম অন্ধকারের ষড়যন্ত্র চলছে। ড্রয়িং রুমে বসে রাশেদ একটা কালো ফোন কানে দিয়ে কথা বলছে। পাশে রুবিনা আর তানিয়া বসে আছে। হ্যাঁ, কাজটা আজ রাতের মধ্যেই হওয়া চাই। ওই কেকওয়ালাকে আমি পরে দেখে নেব, আগে ওই বাচ্চাটাকে রাস্তা থেকে সরাতে হবে। কি বলছো তুমি ফোনে? চুপ করো। হ্যাঁ শোন, ওই বাচ্চাটাকে এমন ভাবে তুলবি যেন কেউ টেরি না পায়। ওকে সোজা বর্ডারের ওই পারে পাচার করে দিবি, এমন জায়গায় বিক্রি করে দিবি যেন ওই মেহের আর তার রাস্তার ফকির নগর জীবনেও খুঁজে না পায়। বাবা, কাজটা কি ঠিক হবে? পুলিশ যদি? কোনো পুলিশ আসবে না। আমার ডিল নষ্ট করেছে ও, ওকে আমি দুনিয়া থেকে গায়েব করে দেব। শোন, ওরা এখন বরেন্দ্র সরোবরের আশেপাশে আছে, এখনই অ্যাটাক কর। রাশেদ ফোন কেটে ক্রূর হাসি হাসে। এদিকে লেকের পাড়ে বেঞ্চে বসে নয়ন মিমের সাথে গল্প করছিল। মেহের একটু দূরে দাঁড়িয়ে বিল দিচ্ছিল। হঠাৎ নয়নের পকেটে থাকা একটা স্পেশাল সিক্রেট ফোন ভাইব্রেট করে ওঠে। নয়ন পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকায়। আননোন নম্বর থেকে একটা এনক্রিপ্টেড মেসেজ এসেছে। বস, আন্ডারওয়ার্ল্ড থেকে আমাদের ইনফর্মার খবর দিয়েছে
মিমির উপর অ্যাটাক হতে যাচ্ছে আগামী 2 ঘন্টার মধ্যে। রাশেদ সাহেব অর্ডার কনফার্ম করেছেন। মেসেজটা পড়া মাত্রই নয়নের হাতের মুঠি শক্ত হয়ে যায়, মুখের পেশিগুলো টান টান হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ওই সাধারণ হাসি খুশি কেক বিক্রেতার সরলতার মুছে গিয়ে তার জায়গায় ফুটে ওঠে এক নিষ্ঠুর সাইকোপ্যাথ বিলিয়নিয়ারের প্রতিচ্ছবি। তার চোখের দৃষ্টি এতটা হিমশীতল হয়ে যায় যে আশেপাশে দাঁড়ানো মানুষজনও যেন সেই ভয়ঙ্কর আভা টের পায়। নয়ন ফিসফিস করে নিজের মনে বলে, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার স্বপ্ন? রাশেদ, তুই তোর নিজের কবরে মাটি আজ নিচে হাতে করেছিস। লেকের শান্ত পানিতে হঠাৎ যেন একটা অদৃশ্য ঝড় আছড়ে পড়ে। নয়ন তার সাধারণ শার্টের কলারটা একটু ঠিক করে মেহের আর মেহের দিকে শান্ত পায়ে এগিয়ে যায়। গিয়ে সে মেহেরের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় একটা মিথ্যা বলে, মেহের, আমি একটু ওই পাশ থেকে আসছি। আমার পরিচিত একজন কেকের হোলসেলারের ফোন করেছে, 1 মিনিট লাগবে। তাড়াতাড়ি এসো, এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। নয়ন একটু আড়ালে একটা বড় গাছের পেছনে গিয়ে দাঁড়ায়। তার চোখের দৃষ্টি এখন বরফের মতো হিমশীতল। সে পকেট থেকে ফোন বের করে, স্পিড ডায়ালে যারাকে কল করে। যারা, রাশেদ একটা টিম পাঠিয়েছে মিমিকে তুলে নেওয়ার জন্য। ওরা পার্কের দিকে আসছে। আমি চাই না এই রবীন্দ্র সরোবরে আশেপাশে একটা মাছি ওড়ো। কিডন্যাপিং তো দূরের কথা, ওই গুন্ডাদের এমন অবস্থা করো যেন তারা জীবনও হাঁটার কথা ভুলে যায়। আজ ওদের রক্ত দিয়ে আমি এই লেকের পানি লাল দেখতে চাই। বস রিল্যাক্স, আপনি পার্কের ভিতরে ম্যাডামের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। কালু আর ভোলু অলরেডি স্পটে। রাশাদের গুন্ডারা পার্কের গেটে আসার আগেই আমাদের দুটো কালো মাইক্রোবাস ওদের ঘিরে ফেলেছে। ভ্যানে তুলে ওদের হাড় গোড় গুঁড়া করে দেওয়া হয়েছে। কিডন্যাপিংয়ের প্ল্যান সেখানেই কবর দিয়েছে বস, আপনি নিশ্চিন্তে ফুচকা খান। গুড। রাশেদকে কোনো মেসেজ দেওয়ার দরকার নেই, ও অন্ধকারে থাকুক। ও বাবুক ওর গুন্ডারা কাজ করেছে। আমি ওর অহংকার এমনভাবে ভাঙবো যে ও নিজেই নিজের মৃত্যু চাইবে। নতুন ফোন কেটে একটা স্বস্তির শ্বাস ফেলে। সে আবার নিজের সাধারণ কেক বিক্রেতার হাসিটা মুখে টেনে মেহেরার মিমির কাছে ফিরে যায়। বেঞ্চে বসতে মিমি একটা ফুচকা নয়নের মুখের সামনে ধরে। না বাপ, হা করো। তুমি এতক্ষণ কইছিলা? আমি তো ভাবলাম তুমি ফুচকার বিল না দিয়ে ভাগছো। বড় লোকের তো অনেক টাকা থাকে, কিন্তু তোমার তো পকেট ফাঁকা। ফুচকালা মামা যদি এখন টাকা চাই, তুমি কি কেক দিয়ে বিল দিয়ে দেবে নাকি? একদম ঠিক বলেছিস মিমি, ওর যা অবস্থা তাতে ফুচকার বিল দিতে গেলে ওকে আজ থালা বাসন মাজতে হবে। তুমি চিন্তা করো না কেকওয়ালা, বিল আমি দিয়ে দিয়েছি। তোমার মতো ফকিরের সাথে বের হলে পকেটে টাকা নিয়ে বের হতে হয়। আলহামদুলিল্লাহ, এই গরিবের এত বড় ভাগ্য যে আপনার মতো একজন বড় লোক ম্যাম সাহেব আমাকে ফুচকা খাওয়াচ্ছেন। তা ম্যাম সাহেব, আমি থালা বাসন মাজতে রাজি আছি, যদি সেই থালা বাসন আপনার বাড়ির হয়। আপনি শুধু হুকুম করুন। বেশি কথা বলো না তো, এমনিতে আবহাওয়া খারাপ হচ্ছে, আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। চলো এবার মোহাম্মদপুরের ফ্ল্যাটে ফিরে যাই, কাল সকালে আমার আবার বুটিকের মাল ডেলিভারি আছে। অবশ্যই চলুন, আমি একটা সিএনজি ডেকে আনছি। রাস্তা থেকে সিএনজি ডাকার সময় আর চোখে একবার লেকের গেটের দিকে তাকায়। সেখানে সাধারণ পোশাকে যারা লোকেরা কড়া পাহারায় দাঁড়িয়ে আছে। নয়ন মনে মনে বলে, তোর আর তোর মায়ের গায়ে আছর দেওয়ার আগে এই ঢাকা শহর আমি ঝালিয়ে দেবো মা। মেহের আর মিমিকে নিরাপদে মোহাম্মদপুরের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে নয়ন সেদিন আর তার নিজের গোপন ডেরায় ফেরেনি। কারণ সে খবর পেয়েছে তার পরিবার লন্ডন থেকে সরাসরি তার গুলশানের ম্যানশনে এসে হাজির হয়েছে। নয়ন বুঝতে পারে আজ রাতে তাকে এক অন্যরকম ঝড়ের মুখোমুখি হতে হবে। রাত 9টা, গুলশান এভিনিউর একদম শেষ মাথায় নয়নের বিশাল গোপন ম্যানশন। এ বাড়ির কথা বাইরের কেউ জানে না। ড্রয়িং রুমে ইতালিয়ান মার্বেলের ফ্লোরে দাঁড়িয়ে যারা কালু ও ভোলু রীতিমতো কাঁদছে। সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন নয়নের বাবা সিকান্দার শিকদার এবং মা আয়শা বেগম। পাশে দাঁড়িয়ে আছে নয়নের ছোট বোন লিয়া। আমার ছেলে বিশ্বের 1 নম্বর বিলিনিয়ার, সে কিনা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভ্যানে করে কেক বেচছে। আর তোমরা আমাকে জানাওনি ওর একটা মেয়ে হয়ে গেছে 6 বছর আগে। আর আমি আয়েশা বেগম, আমার নাতনির মুখ এখনো দেখলাম না। তোমরা কি ভেবেছো আমি মরে গেছি? ম্যাম বিশ্বাস করুন, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু বসের কড়া নির্দেশ ছিল। বস বলেছিল পুণ্যাক্ষরেও যদি এই খবর বাইরে লিক হয় তাহলে বস আমাদের 3 জনকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবেন। আমরা গরিব মানুষ ম্যাম, বসের রাগ তো আপনি জানেনই।
আন্টি, বস আজকাল একটু বেশি মেন্টাল হওয়া গেছে। ওই দিন তো এক চড়ে আমার দুইটা দাঁত নোড়াইয়া দিচ্ছিল। বসের ওই বস্তির বউয়ের নামে কেউ কিছু কইলেই বস ফায়ার হয়ে যায়। হ্যাঁ, কি বললি তুই? বস্তির বউ? আমার ছেলের বউকে তুই বস্তির বউ বলছিস? কালু, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমার ছেলে যাকে পছন্দ করেছে সে নিশ্চয়ই কোনো সাধারণ মেয়ে নয়, কিন্তু আমি জানতে চাই ওই মেয়েটার এমন কি অহংকার যে আমার ছেলেকে ভিখারি সাজতে হলো? আহ আয়শা, শান্ত হও। তুমি তো তোমার ছেলের স্বভাব জানো। ও কখনো কোনো কারণ ছাড়া একটা পাও ফেলে না। হয়তো মেয়েটার জীবনে অনেক কষ্ট আছে, হয়তো ওর পরিবার ওকে মেনে নেয়নি। আমাদের ছেলে নিশ্চয়ই ওদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এই ছদ্মবেশ নিয়েছে। তবে যাই হোক, আমার নাতনিকে দেখতে হবে, ও দেখতে কার মতো হয়েছে। স্যার, মিমির কথা আর কি বলবো, চেহারাটা একদম বসের মতো, আর ফাজলামি আর রাগটা ম্যাডামের মতো। ও এত সুন্দর করে কথা বলে যে আপনি একবার শুনলে ওর প্রেমে পড়ে যাবেন। তবে ও বসের সাথে এমনভাবে ভাব নেয় যেন বস ওর কেনা গোলাম। ও মাই গড, আমার তো এখনই ভাইজিকে দেখতে ইচ্ছে করছে। ভাইয়া নাকি যাকে ভালোবাসে সে খুব গরিব। তাহলে তো আমরা যদি এতগুলো দামি গাড়ি আর কমান্ডো নিয়ে মোহাম্মদপুরে যাই, মেয়েটা তো ভয় পেয়ে যাবে। মা, চলো আর একটা কাজ করি, আমরাও ছদ্মবেশ ধরি, আমরাও গরিব সেজে যাব। মাথা খারাপ তোর? আমি আয়েশা বেগম লন্ডন থেকে এত দামি শাড়ি পরে এসেছি, আর এখন আমি ছেঁড়া কাপড় পরবো? আমার পুরো ফ্যামিলিটাই পাগল। এখন আমাকেও কি ভিখারি সাজতে হবে নাকি? তোর ভাই তো পাগল ছিলই, এখন তুইও শুরু করেছিস। আরে মা, বুঝো না কেন? আমরা যদি বড়লোক সেজে যাই, ভাইয়ার বউ ভাববে আমরা টাকার গরম দেখাচ্ছি, ভাইয়াও আমাদের উপর রেগে যাবে। তার চেয়ে আমরা যদি রিকশায় করে গরিব সেজে যাই, তাহলে মেয়েটা আমাদের আপন করে নেবে। কালু আর ভোলু লিয়ার কথা শুনে পেছন থেকে খিক খিক করে হাসতে থাকে। ভোলু ফিসফিস করে কালুকে বলে, কিরে কালু, বড় লোকদের কি ভিখারি সাজার কোনো শখ জাগছে নাকি? সব তো দেখে অলরেডি সাজ ছিঁড়ে ঘুরতেছে। এখন পুরা ফ্যামিলি যদি রাস্তায় বাটি নিয়ে বসে তাইলে তো পুরা কমেডি নাটক হইয়া যাইব। যারা লিয়া খারাপ বলি না আয়শা, চলো আমরা কালই যাব। তবে আজ নয়নকে আসতে দাও, ওর সাথে কথা বলিনি। ওর এই সাজানো নাটকের শেষ কোথায় সেটা আগে জানতে হবে। পরের দিন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। নয়ন পরিবারের সাথে দেখা করে তাদের কোনো মতো শান্ত করেছে, কিন্তু মেহেরের জীবনে আজও যে আরেকটা অপমান অপেক্ষা করছিল তা কেউ বুঝতে পারেনি। বিকেল 4টা, ধানমন্ডি হকার্স মার্কেটের বাইরে ফুটপাত। মেহের মিমিকে নিয়ে একটি সাধারণ কাপড়ের দোকানে দাঁড়িয়ে দরদাম করছে। মিমির জন্য একটা সুতির ফ্রক কেনা দরকার। ভাই, এই ফ্রকটার দাম কত? একটু কম রাখা যায় না? 300 টাকা দেবেন? না পা, এর চেয়ে কম হবে না। নিলে নেন, না নিলে রাস্তা মাপেন। এমনিতেই আজ বেচা কিনা কম। হঠাৎ সেই ফুটপাতের পাশেই একটি বিলাসবহুল শপিং মল থেকে হাই হিল খটখট করে বের হয় মেহেরের দুই সৎ বোন তানিয়া আর সোনিয়া। তাদের হাতে প্রচুর দামি দামি শপিং ব্যাগ। মেহেরকে ফুটপাতে দাঁড়িয়ে দরদাম করতে দেখে তারা বিশ্রীভাবে হাসতে হাসতে এগিয়ে আসে। কি রে মেহের, তুই এখানে? ওই রাস্তার ফকিরের টাকায় কি আর মল থেকে শপিং করা যায়? তুই ফুটপাতে এসে দাঁড়িয়েছিস। তা তোর ওই কেকওয়ালা নাগর কোথায়? সে কি আজ কেক বিক্রি করতে পারেনি বলে তোকে রাস্তায় ভিক্ষে করতে পাঠিয়েছে? তানিয়া, মুখ সামলে কথা বলো। আমি তোমাদের মতো বাবার হারাম টাকায় শপিং করি না, আমি নিজের কষ্টের টাকায় কিনি। তোদের ওই দামি মলের চেয়ে আমার এই ফুটপাতের ফ্রক অনেক বেশি পবিত্র। তোরা এখান থেকে যা। পবিত্র? তুই আবার পবিত্রতার লেকচার দিস? একটা জারের বাচ্চাকে নিয়ে রাস্তায় ঘুরছিস, আবার বড় বড় কথা। তুই তো আমাদের পরিবারের মান সম্মান পুরো ডুবিয়েছিস। এই নে, আমার একটা পুরনো ড্রেস আছে, এটা তোর বাচ্চার জন্য নিয়ে যা। এমনিতেও তোদের তো আর নতুন কাপড় পরার কপাল নেই। কথা বলতে বলতে সোনিয়া একটা শপিং ব্যাগ মেহেরের পায়ের কাছে ছুঁড়ে মারে। মেহেরের চোখ ফেটে পানি চলে আসে অপমানে, কিন্তু সে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে। তোর ভিক্ষের জিনিস আমার লাগবে না সোনিয়া, ওই ব্যাগটা তুলে নিয়ে যা। আমার মেয়ে ছেঁড়া জামা পরবে, তবু তোদের মতো নোংরা মানুষের ছায়া মারাবে না।
তোদের টাকার অনেক অহংকার, তাই না? মনে রাখিস, আল্লাহ চাইলে এই অহংকার ভাঙতে 1 সেকেন্ডও লাগবে না। খুব তো তেজ। কাল তো বাবা এমন ব্যবস্থা করবে যে তুই আর তোর ওই জারজ বাচ্চা রাস্তায় বসে ভিক্ষা করবি। বাবার ডিল ক্যান্সেল করার শাস্তি তো তোকে পেতেই হবে। তানিয়া রেগে গিয়ে মেহেরকে সজোরে একটা ধাক্কা দেয়। মেহের একটু তাল সামলাতে না পেরে পেছনের দিকে সরে যায়। মিমি ভয় পেয়ে মেহেরের আঁচল চেপে ধরে, কিন্তু তারা কেউ খেয়াল করেনি মাত্র 20 হাত দূরে রাস্তার ওপাশে কেকের ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল নয়ন। মেহেরকে ধাক্কা দেওয়ার দৃশ্যটা দেখেই নয়নের চোখের শিরাগুলো ফুলে ওঠে। তার রক্ত টকবক করে ফুটছে। সে দূর থেকে ইশারা করে মুহূর্তের মধ্যে ভিড়ের ভেতর থেকে জারার পাঠানো 3 জন মহিলা অপারেটিভ, যারা বোরখা পরে সাধারণ মানুষের মতো মিশেছিল, তানিয়া আর সোনিয়ার পাশ দিয়ে হেঁটে যাওয়ার ভান করে। তাদের হাতের তালুতে লুকানো ছোট সার্জিক্যাল ব্লেড দিয়ে তারা চোখের পলকে তানিয়া আর সোনিয়ার হাতের সবগুলো দামি শপিং ব্যাগ নিচটা কেটে দিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। চল সোনিয়া, এই রাস্তার ফকিন্নির সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তানিয়া আর সোনিয়া পা বাড়াতে তাদের কাটা ব্যাগগুলো থেকে 1 লাখ টাকার দামি কসমেটিক্স, ইম্পোর্টেড পারফিউমের বোতল আর সিল্কের জামাকাপড় ধূপধাপ করে ফুটপাতের পাশে নোংরা কাদা পানির ট্রেনে পড়ে যায়। ও মাই গড, এটা কি হলো? আমার শ্যানেল পারফিউম, আমার গুচি ড্রেস। তানিয়া, ব্যাগ কেটে গেছে কিভাবে? আহ, আমার আইশ্যাডো প্যালেটটা ভেঙে চুরমার হয়ে গেল কাদায়। কে করলো এটা? কোন হারামজাদা আমার ব্যাগটা কাটলো? ফুটপাতের কাদামাখা ড্রেনের পানিতে তাদের দামি জিনিসপত্র নষ্ট হয়ে যেতে দেখে তানিয়া আর সোনিয়া রাস্তার মাঝখানে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মেহের অবাক হয়ে এই দৃশ্য দেখে। ইয়ে মামনি, দেখো দেখো, ডাইনিগুলা বাপের শাস্তি আল্লাহর সাথে সাথে দিয়ে দিচ্ছে। ওগুলো কাদায় পড়ে পুরাই গোবর হয়ে গেছে। হরে, ডাইনিরা কান্দে রে, ডাইনিরা কান্দে। মিমির তালি বাজানো আর হাসিতে আশেপাশের মানুষজনও মজা পেয়ে হাসতে শুরু করে। মেহেরও মিমির কাণ্ড দেখে না হেসে পারে না। রাস্তার ওপাশ থেকে নয়ন দূর থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসে। সে মনে মনে বলে, অহংকারের পতন তো সবে শুরু হলো। কাল সকালে তোদের রাজপ্রাসাদ আমি নিলামে তুলব। সেই বিকেলের পর মেহের আর মিমি খুশি মনে মোহাম্মদপুরের বাসায় ফেরে। কিন্তু রাতের বেলা আকাশের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। সারাদিনে সেই হাসি খুশি পরিবেশটা রাতের অন্ধকারে এসে একটা চাপা কষ্টের রূপ নেয়। রাত 11টা। মোহাম্মদপুরের 5 তলার ওপর মেহেরের ছোট্ট ছাদের ঘর। বাইরে প্রচন্ড ঝড়ো হাওয়া আর তুমুল বৃষ্টি হচ্ছে। টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দেয়। মেহেরের মনটা আজ খুব খারাপ। বিকেলে তানিয়া সোনিয়ার অপমান, বাবার বাড়ি থেকে বিতাড়িত হওয়ার কষ্ট, একাকী মায়ের এই সংগ্রাম আর বাবার সেই বলা কথাগুলো সব মিলিয়ে সে আজ ভীষণ ক্লান্ত। মিমি বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজায় কি যেন খুব জোরে কড়া নাড়ে। মেহের চমকে ওঠে। এত রাতে এই বৃষ্টিতে কি আসতে পারে? সে ভয়ে ভয়ে দরজাটা একটু ফাঁকা করে খোলে। দরজা খুলতেই মেয়ের স্তব্ধ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে আছে নয়ন। তার পুরো শরীর বৃষ্টিতে ভিজে চুপে চুপে। সস্তা শার্টটা শরীরের সাথে লিপটে আছে, চুল বিয়ে পানি পড়ছে। তুমি এত রাতে বৃষ্টিতে এখানে কি করছো? কিছু হয়েছে? তোমার তো বাসা যাওয়ার কথা ছিল। নয়ন কোনো কথা বলে না। সে শুধু মেহেরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর নিঃশব্দে ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। কি হলো? কথা বলছো না কেন? তুমি এভাবে ভিজলে তো তোমার জ্বর আসবে। দাঁড়াও, আমি একটা গামছা আনছি। মেহের গামছা আনতে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই নয়ন মেহেরের হাতটা শক্ত করে ধরে ফেলে। নয়নের স্পর্শে মেহেরের পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। গামছা লাগবে না মেহের। আমার এই বৃষ্টির জলের চেয়ে তোমার চোখের জলের ওজন অনেক বেশি। তুমি কাঁদছিলে তাই না? আমি জানি আজ বিকেলে ওই রাস্তায় তানিয়ারা তোমাকে অপমান করেছে। আমি এটাও জানি রাশে তুমি আমাকে কেড়ে নেওয়ার প্ল্যান করছে। তুমি নিজেকে এত একা কেন ভাবছো মেহের? নয়নের এই গভীর আর মায়াবী কথাগুলো মেহেরের ভেতরের জমে থাকা সব কষ্ট এক নিমেষে ভেঙে চুরমার করে দেয়। মেহের আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ নয়নের প্রশস্ত বুকে আছড়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে। আমি আর পারছি না নয়ন, ওরা আমাকে বাঁচতে দিবে না। ওরা সবাই মিলে আমার মিমিকে কেড়ে নিতে চায়। আমি একা কত লড়াই করব।
আমার যে খুব কষ্ট হয়। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন ওরা আমার সাথে এমন করে? কেন আমাকে সবাই বেশ্যা বলে? কেন? মেহেরের কান্নায় নয়নের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সে তার দুই পেশিবহুল হাত দিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হাতে মেহেরের ভেজা পেট স্পর্শ করে, যেখানে মেহেরের শাড়ির আঁচলটা কিছুটা সরে গেছে। শান্ত হো মেহের, কেউ তোমার থেকে কিচ্ছু করতে পারবে না। আমি আছি তো। তোমার চোখের এক ফোঁটা পানির বদলে আমি ওদের রক্ত দিয়ে নেব। তুমি এখানেও, আমি তোমার ছায়া হয়ে থাকবো আজীবন। মেহের ধীরে ধীরে মুখ তুলে নয়নের দিকে তাকায়। দুজনের মুখ একদম কাছাকাছি। নয়নের চোখের দৃষ্টিতে আজ কোনো কেক বিক্রেতার সারল্য নেই, আছে এক তীব্র পাগল করা অদ্ভুত নেশা। মেহেরের চোখের পানি আর নয়নের ভেজা শরীর এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি করে। মেহেরের ভেজা গোলাপি ঠোঁট দুটো কাঁপছে। নয়ন আর নিজেকে ধরে রাখতে পারে না। তার ভেতরের 6 বছর ধরে জমিয়ে রাখা তৃষ্ণা যেন আজ বাঁধ ভেঙে যায়। সে আলতো করে মেহেরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেহের প্রথমে চমকে গেলেও মুহূর্তের মধ্যেই সে নয়নের শার্ট খামচে ধরে। 6 বছর আগে সেই বৃষ্টিস্নাত রাতের মতোই আজ আবার তাদের মাঝে এক আদিম নিষিদ্ধ আগুন জ্বলে ওঠে। নয়ন মেহেরের কোমর জড়িয়ে ধরে তাকে ধীরে ধীরে দেয়ালের সাথে চেপে ধরে। তার আগ্রাসী কিন্তু মায়াবী চুমন মেহেরের সব কষ্ট, সব যন্ত্রণা যেন শুষে নিতে থাকে। মেহেরের ঘাড়, গলা আর ঠোঁটে নয়নের উষ্ণ স্পর্শ মেহেরকে এক অন্য জগতে নিয়ে যায়। টিনের চালে বৃষ্টির একটানা শব্দ ছাপিয়ে তাদের দুজনের গাঢ় শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরময় ছড়িয়ে পড়ে। মেহের চোখ বন্ধ করে নয়নের চুলে হাত ডুবিয়ে দেয়। নয়, আমাকে ছেড়ে যাবে না তো আবার? কাল সকালে উঠে দেখবো না তো যে তুমি নেই? আমি মরে যাব তাহলে। আমি কোথাও যাব না মেহের। এই 6টা বছর আমি শুধু তোমাকে খুঁজেছি। এবার যদি মিথ্যু আসে তাকে আমি দরজার অপার থেকে ফিরিয়ে দেব। তুমি শুধু আমার রাজকন্যা। বাইরের ঝড় বৃষ্টির মাতামাতি আর ভেতরের এই উষ্ণ প্রেমের আদান প্রদান মিলেমিশে একাকার হয়ে যায়। মেহের আজ প্রথমবারের মতো অনুভব করে সে আর একা নয়। তার জীবনে এক এমন পুরুষ এসেছে যে তার জন্য পুরো পৃথিবীর সামনে লড়তে প্রস্তুত। কিন্তু মেহের আজও জানে না এই পুরুষটি সাধারণ কেউ নয়, সে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। পরের দিন গতরাতে সেই ঝড় বৃষ্টি আর আবেগময় মুহূর্তের পর সকালের রোদটা যেন একটু বেশি উজ্জ্বল হয়ে ফুটেছে। ধানমন্ডি 15 নাম্বারের ফুটপাতে রোজকার মতোই নিজের কেকের ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে নয়ন। হঠাৎ দুজন বয়স্ক মানুষ এসে নয়নের ভ্যানের সামনে দাঁড়ায়। লোকটার পরনে একটা ছেঁড়া ময়লা শার্ট আর বয়স্ক মহিলার পরনে একটা পুরনো বিবর্ণ সুতের শাড়ি। তারা আর কেউ নয়, নয়নের বাবা সিকান্দার আর মা আয়শা। মা, বাবা, তোমরা এসব কি শুরু করছো? এই বেশ কেন তোমাদের? এই ছেঁড়া শাড়ি আর ফতুয়া কোথায় ফেলে তোমরা? চুপ কর একদম। তুই যদি বিলিনিয়ার হয়ে এই রাস্তায় দাঁড়িয়ে কেক বেচতে পারিস, তবে আমি তোর মা হয়ে এই ছেঁড়া শাড়ি পরতে পারবো না কেন? তোর বাপ তো আমাকে ওই গুলিস্তানের ফুটপাথ থেকে এই শাড়ি কিনে দিয়েছে। তুই কি ভেবেছিস তুই একা নাটক করবি আর আমরা বসে বসে দেখবো? আহ আয়েশা, আস্তে কথা বলো। লোকজন তো আমাদের দিকেই তাকিয়ে আছে। নয়ন, তোর মা তো জেদ ধরে বসলো, বললো সে তার ছেলের বউয়ের সামনে বড়লোক সেজে যাবে না, তাই এই অবস্থা। ঠিক তখনই মেহের আর মিমি রাস্তা পার হয়ে ভ্যানের সামনে আসে। মিমি বয়স্ক দুজনকে এমন অদ্ভুত পোশাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। বাপ, এরা কারা? তোমার মতো এরাও কি ফকির? তোমার কি ফকির সমিতিতে আছে নাকি? সারাদিন খালি ফকির আর ফকির। আয়শা বেগম মিমির কিউট গোলগাল চেহারা আর পাকা পাকা কথা শুনে একদম গলে যান। তিনি নিজের ছেঁড়া শাড়ির আঁচল ঠিক করে মিমকে কোলে তুলে নেন। হায় রে, আমার দাদু ভাই, আমার চাঁদের টুকরা, আমি তোর দাদিমা আর ওইটা তোর দাদু। তুই তো একদম তোর বাপের মতো হয়েছিস রে। ওমা, তুমি আমার দাদি? কিন্তু দাদি, তোমার হাতের নখগুলো তো দামি নেলপালিশ কেন? চকচক করতেছে একদম। আর দাদাদুর হাতের ঘড়িটা তো পুরোই আয়রনম্যানের মতো। তোমরা কি বড়লোক ফকির নাকি চুরি করে আনছো? ইয়ে মানে দাদু ভাই, এটাও রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম তো, তাই হাতে পড়েছি। মিমি, একদম চুপ করো। বড়দের সাথে এভাবে কথা বলবে না। আসসালামু আলাইকুম চাচা চাচি।
আপনারা নয়নের বাবা মা, এটা জেনে আমার খুব ভালো লাগছে। কিন্তু আপনারা এই বয়সে এইভাবে রাস্তায় কেন? আপনাদের ছেলে তো আপনাদের কোনো খোঁজই নেয় না। ওয়ালাইকুম আসসালাম মা। কি করব বলো, ছেলে তো আমাদের পাগল। তবে তোমাকে দেখে আমার চোখ জুড়িয়ে গেছে মা। মেয়েটার চেহারা কি মায়া! এই মেয়েই তো আমার ছেলের জীবন পাল্টে দিয়েছে। আপনারা কিছু মনে করবেন না চাচি, নয়ন গরিব হতে পারে কিন্তু ও মানুষ হিসেবে খুবই ভালো। আপনারা আমার বাসায় চলুন, আমি আপনাদের জন্য চা বানাচ্ছি। রাস্তায় এইভাবে দাঁড়িয়ে থাকা ঠিক না। আয়েশা বেগম মেহেরের কথা শুনে মুগ্ধ হয়ে সিকান্দারের দিকে তাকান। এই মেয়ে তো সত্যি হীরের টুকরো। নয়ন তার বাবা মাকে লেকের পাড়ে একটা নিরিবিলি গাছের নিচে নিয়ে যায়। মেহের তখন ভ্যানের কাছে দাঁড়িয়ে মিমির সাথে কথা বলছিল। তোমরা এসব কি শুরু করছো মা? তোমরা কি আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দেবে? আমি তো বলেছিলাম আমি মেহেরকে সব বলে তারপর তোমাদের কাছে নিয়ে যাব। তুই আমাদের ছেড়ে এই রাস্তায় পড়ে আছিস আর আমরা এসি রুমে থাকবো? কিন্তু তুই এই কেক বিক্রির নাটক কেন করছিস বাবা? তোর এত বড় কোম্পানি, এত টাকা পয়সা সব ফেলে তুই কেন এই ফুটপাতে? মা, তোমরা তো জানো 6 বছর আগে ওই রাতের পর আমি গাড়ি নিয়ে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমার রাইভাল কোম্পানির লোকেরা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমি 1 মাস ঘুমাইছিলাম। আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় আমি শুধু একটা গুড়ের মধ্যে ছিলাম। কিসের ঘর বাবা? তুই তো অজ্ঞান। ফেরার পর আমাদের কাউকে চিনতেই পারছিলি না। আমার স্মৃতিতে শুধু ওই রাতের মেয়েটির মানে মেহেরের গায়ের সুবাসটা লেগেছিল। আর নেশার গড়ে মেহের আমার বুকে মাথা রেখে বলেছিল, আমার না খুব ব্লুবেরি চিজ কেক খেতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে টাকা নেই। মা বিশ্বাস করো, কোমা থেকে ফিরে আমার ওই কর্পোরেট জীবনের রক্তারক্তির মিথ্যা দুঃখ আর টাকার অহংকার থেকে দম বন্ধ লাগতো। আমার শুধু মেহেরের ওই অসহায় মুখটা মনে পড়তো। হ্যাঁ মা, কিন্তু তাই বলে তুই নিজের পরিচয় লুকিয়ে ফেললি? কারণ আমি এমন কাউকে চেয়েছিলাম যে নয়ন সিকান্দারের টাকা নয়, শুধু নয়নকে ভালোবাসবে। আমি সব দায়িত্ব যার হাতে দিয়ে এই ছদ্মবেশ নেই। আমি পুরো ঢাকার শহরের অলিতে গলিতে ব্লুবেরি চিজ কেক বিক্রি করা শুরু করি, শুধু এই আশায় যে একদিন সেই মেয়েটি এই কেক খেতে আসবে। আর দেখো মা, আল্লাহ আমার ডাক শুনেছেন। 6 বছর পর মেয়ের সত্যি এসেছে। ও আমাকে একজন সাধারণ কেকওয়ালা যে ও নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। ওর এই ভালোবাসা আমার 20 টাকার সাম্রাজ্যের চেয়েও দামি। আমি বুঝতে পেরেছি বাবা, আমরা আর তোর কোনো কাজে বাধা দেব না। তুই তোর মতো করিস, সব শেষ কর। আমরা তোর পাশেই আছি। বাবা মায়ের সাথে কথা শেষ করে নয়ন আবার মেহেরের কাছে ফিরে যায়। কিন্তু নয়ন জানতো না দুপুরের দিকে মেহেরের জীবনে এক ভয়ঙ্কর সাইক্লোন আসতে চলেছে। দুপুরবেলা মোহাম্মদপুরে মেহেরের ভাড়া বাড়ি। মেহের রান্নাঘরে মিমির জন্য খাবার পাচ্ছিল। হঠাৎ বাড়ির নিচে পরপর 3টি পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে। মেহেরের বাসার দরজার সজোরে ধাক্কা দিয়ে খুলে যায়। ঘরে প্রবেশ করে মেহেরের বাবা রাশেদ, সৎমা রুবিনা, একজন দুর্নীতিগ্রস্ত ম্যাজিস্ট্রেট এবং কয়েকজন পুলিশ অফিসার। বাবা, আপনারা এখানে? আর পুলিশ কেন? কি চান আপনারা আমার কাছে? আমি তো আপনাদের বাড়ি ছেড়ে দিয়েছি। তোর মতো কুলক্ষণা মেয়েকে বাড়ি থেকে বের করে দিলেই তো আর পাপ পুছে যায় না। তুই আমাদের মান সম্মান রাস্তায় মিশিয়েছিস। ম্যাজিস্ট্রেট সাহেব, এই সেই মেয়ে। এবার আপনি আপনার কাজ করুন। মেহের খাতুন, আপনার বিরুদ্ধে একটা সিরিয়াস অভিযোগ এসেছে। আপনি একজন চরিত্রহীন নারী। আপনার আয়ের কোনো বৈধ উৎস নেই। আপনি একজন ভবঘুরে ঠিকানাহীন কেক বিক্রেতার সাথে অবৈধ সম্পর্ক রেখেছেন। আইনের দৃষ্টিতে আপনি একজন শিশুকে সুস্থ ও নিরাপদ পরিবেশে বড় করার যোগ্য নন। এসব কি বলছেন আপনি? আমার মেয়েকে আমি আমার হালাল উপার্জনে বড় করেছি। আপনাদের এসব মিথ্যা অপবাদ আমি মানব না। আপনারা আমার বাসা থেকে বেরিয়ে যান। আইন আবেগে চলে না মেহের খাতুন। চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী আপনার এই পরিবেশে বাচ্চার জন্য ক্ষতিকর। কোর্টের অর্ডার আছে, মিমিকে আজই সরকারি এতিমখানায় নিয়ে যাওয়া হবে। পুলিশ, বাচ্চাকে সিকিউর করুন। মেহের পাথর হয়ে যায়। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দৌড়ে গিয়ে মিমিকে শক্ত করে নিজের বুকের ভিতর জড়িয়ে ধরে। না না না, আপনারা আমার মেয়েকে নিতে পারেন না। আমি রক্ত বিক্রি করে হলো ওকে খাওয়াই। ও আমার জান। বাবা, আমি আপনার পায়ে পড়ছি। আমার মেয়েকে আমার কোল থেকে কেড়ে নেবেন না। রুবিনা বেগম, আপনারা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এবার আমাকে শান্তিতে বাঁচতে দিন। শান্তিতে বাঁচতে দেব? তুই আমার 10 কোটি টাকার ডিল নষ্ট করেছিস মেহের।
এই বাচ্চাটা না থাকলে তোকে বিয়ে দিয়ে 10 কোটি টাকা বিল পেতাম। আমি তোকে তিলে তিলে মারবো। তুই তো খুব ওই কেকওয়ালার অহংকার করিস, তাই না? তোর ওই ফকির নাগরকে ডাক, দেখি সে আজ কিভাবে বাঁচায়। পুলিশ, দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটাকে টেনে কেড়ে না ওর কোল থেকে। দুজন মহিলা পুলিশ এগিয়ে এসে মেহেরের কোল থেকে মিমিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেহের ফ্লোরে পড়ে গিয়েও মিমির হাত শক্ত করে ধরে রাখে। মামনি, আমাকে ছেড়ে দিও না, ওরা পচা মানুষ। বাপকে ডাকো। বাপ, ও বাপ, তুমি কই? আমার ওরা ধরে নিয়ে যাইতেছে। মিমি, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন আপনারা, আল্লাহর গজব পড়বে আপনাদের উপর। আমার মেয়েকে আমি এতিমখানায় দেব না। পুলিশের টানাটানিতে মেহেরের শাড়ির আঁচল ছিঁড়ে যায়, মিমির কচি হাতে কালশিটে পড়ে যায়। পুরো ঘর মিমির আর মেহেরের গগনবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তেই ঘটে এক অভাবনীয় ঘটনা। হঠাৎ দরজায় একটা বজ্রকণ্ঠ শোনা যায়, যে কণ্ঠ পুরো ঘরের সবাইকে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করে দেয়। ওর গায়ে যদি আর একটা হাতও পড়েছে, ওই হাত আমি শরীর থেকে আলাদা করে দেব, আর সেই লাশ আমি এমন জায়গায় গুম করব তোদের 14 গোষ্ঠী খুঁজে পাবে না। ঘরের সবাই একসাথে দরজার দিকে ঘুরে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছে নয়ন, কিন্তু আজ তার পরনে সেই সস্তা কেক বিক্রেতার শার্ট নেই। নয়নের পরনে আজ কুচকুচে কালো রঙের এক্সক্লুসিভ আরমানি 3 পিস স্যুট, চোখে দামি রোদ চশমা, ডান হাতে একটা কালো রঙের স্পেশাল ওয়াকিং স্টিক। তার ঠিক পেছনে ফাইল হাতে দাঁড়িয়ে আছে যারা, আর তাদের পেছনে অন্তত 20 জন ব্ল্যাক ক্যাট কমান্ডো, যাদের হাতে অটোমেটিক রাইফেল। কিরে কেকওয়ালা, আজ আবার নতুন নাটক শুরু করে দিলি? ভাড়া করা স্যুট আর গুন্ডা নিয়ে এসেছিস ভয় দেখাতে? ম্যাজিস্ট্রেট সাহেব, ওই লোকটাকেও অ্যারেস্ট করুন, ও সরকারি কাজে বাধা দিচ্ছে। ম্যাজিস্ট্রেট নয়নকে দেখে ভ্রু কুচকায়। লোকটাকে তার খুব চেনা চেনা লাগছে। এই চেহারা, এই পার্সোনালিটি, পেছনের এই কমান্ডো বাহিনী, এগুলো তো কোনো সাধারণ কেকওয়ালার হতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি? আপনি কি জানেন আপনি কোর্টের অর্ডারের উপরে কথা বলছেন? নয়ন শান্ত পায়ে মেহেরের দিকে এগিয়ে আসে। তার রোদ চশমার আড়ালের চোখ দুটোতে কোনো আবেগ নেই, আছে শুধু ধ্বংসের নেশা। সে পকেট থেকে তার স্পেশাল ফোনটা বের করে কানে লাগায় এবং মাত্র একটা শব্দ উচ্চারণ করে, নাও। নয়নের ওই একটা কথার পর ঠিক 5 মিনিটের মধ্যে মেহেরের বাড়ির বাইরের পুরো দৃশ্য জাদুর মতো পাল্টে যায়। আকাশে দুটো হেলিকপ্টারের বিকট শব্দ শোনা যায়। ঢাকা শহরের পুলিশ কমিশনার নিজে 5 গাড়ি স্পেশাল ফোর্স নিয়ে মেহেরের বাড়ির সামনে এসে ব্রেক কষেন। কমিশনার দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসেন। গুড আফটারনুন স্যার, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস ডিলে। ট্রাফিকের জন্য আমার 5 মিনিট পৌঁছাতে লেট হয়ে গেল স্যার। পুলিশ কমিশনের কথা শুনে ম্যাজিস্ট্রেটের হাত থেকে কোর্টের ভুয়া ফাইলটা ফ্লোরে পড়ে যায়। রাশেদ, রবিনা, রানিয়া, সোনিয়া সবার চোখে বড় বড় হয়ে যায়। পুলিশ কমিশনার নিজে একটা সাধারণ কেকওয়ালাকে স্যার বলছে। কমিশনার সাহেব, আপনি রাস্তার কেকওয়ালাকে স্যার বলছেন কেন? আপনি জানেন না ও একটা ভবঘুরে ফকির? সেটা মিস্টার রাশেদ, আপনার সাহস তো কম না, আপনি ওনাকে ফকির বলছেন? যারা হাই হিল খটখট করে সামনে এগিয়ে আসে। তার চোখে দৃষ্টিতে তাচ্ছিল্য। সে ফাইলের কভারটা খুলে সবার সামনে তুলে ধরে। মিস্টার রাশেদ, কান খুলে শুনেন, আপনি যাকে গত কিছুদিন ধরে কেকওয়ালা, ফকির আর ভিখারি বলে রাখছেন, তিনি হলেন আর্ট এন্টারপ্রাইজের ফাউন্ডার, এশিয়ার ইয়াংগেস্ট বিলিনিয়ার মিস্টার নয়ন শিকদার। আর আমি যারা, ওনার চিফ লিগ্যাল অ্যাডভাইজার। মেহের ফ্লোরে বসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নয়নের দিকে তাকিয়ে আছে। তার নিঃশ্বাস আটকে আসছে। তার সেই গরিব, অসহায়, ছেঁড়া শার্ট পরা মানুষটা বিশ্বের 1 নম্বর বিলিয়নিয়ার। মেহের মিমিকে নিয়ে ওঠো। নয়ন মেহেরের কাছে গিয়ে এক হাতে মিমিকে কোলে তুলে নেয় আর অন্য হাতে মেহেরকে মাটি থেকে টেনে তোলে। তারপর রাশেদের দিকে ফিরে 1 পা এগিয়ে যায়। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস তুমি কিভাবে করলে রাশেদ? তুমি ভেবেছিলে তোমার 10 কোটি টাকার ডিল ক্যান্সেল হয়েছে বলে তুমি আমার মেয়েকে এতিমখানায় পাঠাবে? যারা আপডেট কি? বস, গত 10 মিনিটে মিস্টার রাশেদের কোম্পানি, তার সমস্ত শেয়ার, মিরপুরের ওই বাড়ি এবং তাদের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট, সবকিছু আর্ট এন্টারপ্রাইজ লিগালি টেক ওভার করে নিয়েছে। ওরা ব্যাংক থেকে যে লোন নিয়েছিল আমরা সেটা কিনে নিয়েছি, আর যেহেতু ওরা পেমেন্ট করতে পারেনি তাই সবকিছু এখন আমাদের। ওরা এখন আখ্যায়িত অর্থেই রাস্তায়। অসম্ভব, এটা হতে পারে না। আমার এত বছরের রাজত্ব
তুমি 10 মিনিটে শেষ করে দেবে? আমি কোর্টে যাব। কোর্টে? এই ম্যাজিস্ট্রেটকে আমি তো কাল সকালে সাসপেন্ড করাচ্ছি দুর্নীতি আর জাল পেপারস বানানোর দায়ে। আর তুমি এখন আমার পায়ের নিচে আছো রাশেদ। রাশেদ আর তার পরিবার এবার বুঝতে পারে তাদের পায়ের তলা থেকে মাটি চিরতরে সরে গেছে। যে মেয়েরকে তারা কুকুরের মতো তাড়িয়েছিল সে আজ এশিয়ার সবচেয়ে বড় বিলিয়নিয়ারের স্ত্রী। রাশেদ কোনো উপায় না দেখে দৌড়ে গিয়ে মেহেরের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মা মেহের, আমাকে মাফ করে দে মা। আমি বুঝতে পারিনি ওই শয়তান রুবিনা আমাকে দিয়ে এসব করিয়েছে। তুই তোর স্বামীকে বল আমাকে যেন রাস্তায় না নামায়। আমি তোর বাবা হই মা। প্লিজ দুলা ভাই, আমাদেরকে জেলে পাঠাবেন না। আমরা তো মিমির খালা হই। আমরা আপনার শালিকা। সোনিয়া, তুইও মাপ চা। হ্যাঁ দুলা ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন মেহেরের ছায়াও মারাবো না। নন একচুলও নড়ে না, তার গলা বরফের মতো শীতল। মাফ আমার কাছে নয়, মাফ চাইবে আমার মেয়ের কাছে। তোমরা আমার মেয়ের গায়ে হাত তুলেছ, ও যদি মাফ করে তবেই তোমরা বাঁচবে। মিমিমা, তুমি কি বলো? সবাই 6 বছরের মিমির সামনে হাত জোর করে বসে পড়ে। মিমি নয়নের কোল থেকে নিচে নামে। তার চোখে মুখে এখন চরম ফাজলামি আর প্রতিশোধের আনন্দ। দাঁড়া ডাইনিরা, তোরা কালকে আমার মামুরির কাদায় ফেলছিলি না, আর আমারে ধইরা এতিমখানায় পাঠাতে চাইছিলি। এখন তোরা দুজন কান ধরা ব্যাঙের মতো লাফাবি আর বলবি আমরা পেতনি, আমরা পন্নি, তাহলে মাফ করব। আর আমার এই নানা ভাইরে বলবি মুরগি হইতে। কি বলছিস তুই দাদু ভাই? আমি তো না, আমি মুরগি হব? চুপ, একদম কথা কবি না বাপ। যদি আমার কথা না শুনে তাহলে এদের ধইরা বুড়িগঙ্গা ফেলাই দাও। কমিশনার সাহেব, ওরা যদি মিমির কথা না শুনে তাহলে ওদের এক্ষুনি অ্যারেস্ট করুন। রাশেদের অহংকারী পরিবার বাধ্য হয়ে কান ধরে ড্রয়িং রুমের ভেতরে ব্যাংলাফ দিতে শুরু করে। থানিয়া আর সোনিয়া কাঁদতে কাঁদতে বলে, আমার পেতনি, আমার পেতনি। পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে যায়। যারা কালু ভোলু কেউ হাসি আটকাতে পারে না। মেহেরের চোখেও এবার তৃপ্তির হাসি ফুটে ওঠে। এনাফ, কমিশনার সাহেব, এদের অ্যারেস্ট করুন। ফ্রড আর চাইল্ড অ্যাবিউজ কেস, এদের জন্য কোনোদিনও বেল না হয়। আমি এদের সারা জীবন জেলের ভাত খাওয়াতে চাই। পুলিশ কমিশনার সেলুট দিয়ে রাশেদ, রবিনা আর 2 বোনকে হেঁটে টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। পুলিশ এবং গুন্ডারা চলে যাওয়ার পর পুরো বাড়ি একদম শান্ত হয়ে যায়। একটু পরে নয়নের বাবা সিকান্দার, মা আয়শা এবং ছোট বোন লিয়া ভেতরে আসে। এবার তারা তাদের আসল রাজকীয় পোশাকে এসেছে। আয়শা বেগম এগিয়ে এসে মেহেরকে বুকে জড়িয়ে ধরেন। মারে, তুই আমার ছেলেকে আবার জীবন দিয়েছিস। তুই আমার এই বাড়ির রাজকন্যা। চল মা, এবার আমাদের নিজের বাড়িতে চল। কিন্তু মেহেরের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে আয়শা বেগমের বুক থেকে সরে এসে নয়নের দিকে একরাশ রাগ, কষ্ট আর অভিমান নিয়ে তাকায়। আপনার আমাকে একটু একা থাকতে দিন। মিমি, তুই দাদির কাছে থাক, আমি আসতেছি। মেহের আর কোনো কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দেয়। নন একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার বাইরে গিয়ে দাঁড়ায়। মেহের প্লিজ দরজাটা খোলো। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি কোনো মিথ্যা বলেছিলাম, সব বলছি। তুমি একজন মিথ্যাবাদী নয়, অনেক বড় মিথ্যাবাদী। ভেতর থেকে মেহেরের কান্না মিশ্রিত গলা ভেসে আসে। তুমি এত বড় লোক, বিলিয়নিয়ার, আর আমাকে বোকা বানিয়ে রাস্তায় ফুসকা খাইয়েছো। আমি নিজের ছেঁড়া ওন্না দিয়ে তোমার কপালে রক্ত মুছে দিয়েছি, তোমার জন্য কেঁদেছি, আর তুমি ভেতরে ভেতরে হেসেছো। ভেবেছো আহারে গরিব মেয়েটা আমাকে কেমন ভালোবাসছে। আমার মতো গরিব মেয়েকে নিয়ে ভালোই নাটক করলে তুমি, তাই না? মেহের বিশ্বাস করো, আমি নাটক করিনি। আমি তোমার ভালোবাসা নিয়ে খেলা করিনি। চুপ করো তুমি। তুমি তো আমাকে কিনে নিয়েছো নয়, আমার শাড়িগুলো তুমি নিজে কিনেছো, তাই না? আমাকে ভিখারি বানিয়ে তুমি আবার আত্মসম্মান নিয়ে খেলেছো। চলে যাও তুমি এখান থেকে। নয়নার সহ্য করতে পারে না। সে এক ধাক্কায় কাঠের দরজাটা ভেঙে ভেতরে ঢোকে। মেহের চমকে পেছনের দিকে সরে যায়। নয়ন গিয়ে মেহেরকে টেনে নিজের বুকের সাথে লেপটে ধরে। মেহের তাকে পাগলের মতো মারতে থাকে। ছাড়ো আমাকে, ধোকাবাজ, তুমি আমাকে ঠকিয়েছো। নন মেহেরের 2 হাত শক্ত করে ধরে তার চোখে চোখ রাখে। নয়নের চোখে আজ কোনো কাঠিন্য নেই, আছে 1 সমুদ্র সমপরিমাণ ভালোবাসা আর আকুতি। আমি তোমাকে ধোঁকা দেইনি মেহের। 6টা বছর ধরে আমি শুধু তোমাকে খুঁজেছি।
আমি ওই টাকার পাহাড় চাইনি মেহের। আমি চাইছিলাম এমন কাউকে যে আমার টাকাকে নয় আমাকে ভালোবাসবে। তুমি যখন আমাকে সাধারণ কেকওয়ালা জেনেও নিজের সবটুকু দিয়ে ভালোবাসলে, যখন আমার কপালের রক্ত মুছে দিয়ে বললে আমি তোমার ছায়া হয়ে থাকবো, তখন আমার মনে হলো আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট। তুমি আমাকে আমার রাজ্য ফিরিয়ে দিয়েছো। মেহের প্লিজ আমাকে ভুল বুঝো না। নয়নের এই কথাগুলো মেহেরের সব রাগ, সব অভিমান মুহূর্তের মধ্যে গলিয়ে দেয়। মেহের আর রাগ ধরে রাখতে পারে না। সে টুকরে কেঁদে উঠে নয়নের বুকে মাথা রাখে। তুমি বড্ড পাগল নয়। আমার ওই ছেঁড়া জীবনের জন্য তুমি এত কিছু কেন করলে? আমি যে তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া তো আমার এই সাম্রাজ্য মূল্যহীন রাজকন্যা। এভাবে 3 মাস পর নয়ন মেহেরকে নিয়ে লন্ডনে চলে আসে। লন্ডনের উপকণ্ঠে নয়নদের বিশাল প্রাইভেট এস্টেটে এক জমকালো আয়োজন চলছে। তবে মেহেরের বিশেষ অনুরোধ বিয়েটা হচ্ছে খুব ছিমছাম কিন্তু অসম্ভব সুন্দর। সাদা রঙের লং টেল গাউন পরা মেহেরকে আজ একদম স্বর্গের পরীর মতো লাগছে, আর কালো টক্সিডোতে নয়নকে লাগছে প্রিন্স চার্মিং এর মতো। মিনি একটা ছোট্ট সাদা ফ্রক পরে মাথায় ফুলের ক্রাউন দিয়ে হাতে ফুলের ঝুড়ি নিয়ে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। ও যার আন্টি, কালু আঙ্কেল, এদিকে আসো, আমার বাপের লোকে একটু সেলফি তুলি। যারা, কালু আর ভুলু একপাশে দাঁড়িয়ে মিমির সাথে সেলফি তুলছে। লিয়া আর আয়শা বেগম অতিথিদের সাথে হাসিমুখে কথা বলছেন। পুরো এস্টেট জুড়ে এক সুখের হাওয়া বইছে। রাতের বেলা বাসর ঘরটা হাজারো লাল গোলাপ আর অর্কিড দিয়ে সাজানো। ফুলের সুবাসে পুরো ঘর মোমো করছে। মেহের ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছে। হালকা ঠান্ডা বাতাসে তার চুলগুলো উঠছে। নয়ন নিঃশব্দে পেছন থেকে এসে তার 2 হাত দিয়ে মেহেরের কোমর জড়িয়ে ধরে। তার থুতনি রাখে মেহেরের কাঁধে। রাস্তার ফকিরের বউ হতে কেমন লাগছে ম্যাডাম? এখন কি মনে হয় আমি ফুচকার বিল না দিয়ে পালাবো? মেহের খিলখিল করে হেসে পেছন ঘুরে নয়নের গলায় নিজের 2 হাত রাখে। ফকির তো শুধু একটা ছদ্মবেশ ছিল। আসলে তুমি আমার জীবনে সেই সম্রাট যে আমাকে আমার হারানো রাজ্য ফিরিয়ে দিয়েছে। আমি আর কিচ্ছু চাই না নয়ন, শুধু এই বুকের ভেতর সারা জীবন থাকতে চাই। নয়ন মেহেরের চোখে চোখ রেখে তার ভেজা ঠোঁটে আলতো করে চুমু খায়। তাদের এই রোমান্টিক মুহূর্তটা যখন গভীর হতে শুরু করে ঠিক তখনই মিমি দরজা একটু ফাঁকা করে উকি দিয়ে বলে, বাপ, ও বাপ, তোমরা রোম্যান্স করা শেষ করো তো জলদি, আমার ঘুম ধরছে তো। আমি কি আজকে সবাই ঘুমাবো নাকি তোমাদের মাঝে ঘুমাবো? মিমির এই কথা শুনে নয়ন আর মেহের জোরে হেসে ওঠে। হ্যাঁ মা, আজ আমরা 3 জন একসাথে ঘুমাবো। নয়ন মিমিকে কোলে তুলে নিয়ে মেহেরের পাশে দাঁড়ায়। 3 জনের হাসিমাখা মুখ চাঁদের আলোয় এক অপূর্ব ক্যানভাস তৈরি করে। রাস্তার অবহেলিত মেয়েটি আজ তার হারানো পরিবার পেয়েছে, আর একাকী বিষণ্ণ সম্রাট পেয়েছে তার সাম্রাজ্যের সত্যিকারের রানী। সব অন্ধকার পেরিয়ে এক নতুন ঝলমলে সকালের শুরু হলো তাদের জীবনে।